হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নক বাংলাদেশের পক্ষ হতে আজকের কসমিক কনভারসেশনের আজকের স্পেশাল এপিসোড। আমরা সেলিব্রেট করছি ওমেন ইন গার্লস ইন অ্যাস্ট্রোনমি মান্থ বাই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। আমি পারিবানিহীন বিনতি, নক বাংলাদেশের একজন ন্যাশনাল ভলেন্টিয়ার। আমাদের সাথে আছেন মুনজারিন রেজা আপু। আপু বর্তমানে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে তার পিএইচডি কমপ্লিট করছেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় দাও। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপু, আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পর্ব স্টার্ট করছি। আপু, Sure. প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাস্ট্রোনমি বা কসমোলজি এটাতে আপনার ইন্টারেস্টটা, এটা সূচনাটা কিভাবে হয়েছিল? আমার ছোটবেলা থেকে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাইতাম আসলে। তো চারপাশে সবাইকে দেখতাম যে সবাই হয় ডক্টর, না হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজনেস করছে। তো সেটা একটা কারণ ওই সময় আমি আসলে মানে আমার পরিচিত কোনো অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিল না। আর এইদিকে আকাশ, তারা, চাঁদ এগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন তো ছিলই। তো আমি যখন আসলে চিন্তা করতাম যে আমি বড় হয়ে কি হতে চাই, এটা বেশ ছোটবেলা থেকেই, ক্লাস 6 থেকে এই চিন্তাটা করা শুরু করি। তো তখন আমি মন থেকে একটা উত্তরই পেতাম যে আমি আসলে মহাকাশ নিয়ে গবেষণা করতে চাই। ওকে আপু, আচ্ছা আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো বাংলাদেশ থেকে ইউএসএ তে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছেন। এখন আমাদের দেশের কালচারের সাথে তো ওই দেশের কালচারের একটা ডিফারেন্স আছে। তারপর আপনার সব থেকে বড় শখ লেগেছিল কোনটা, ওখানে গিয়ে কালচারের কোন ডিফারেন্সটা? কালচারাল শখ ঠিক বলবো না। কালচার বাংলাদেশে আর এখানে পুরাপুরি ডিফারেন্ট, এবং এখন আসলে ইন্টারনেটের জন্য আমরা অনেক কিছু আগে থেকেই জানতে পারি। তো এখানে এসে যে খুব আনএক্সপেক্টেড কিছু দেখেছি সেটা বলবো না, কারণ আমি আসি একদমই কোভিড এর মাঝে, যখন সব পুরো অনলাইন ছিল। তো তখন সোশ্যাল ইন্টারাকশনটা অনেক কম ছিল। তো আস্তে আস্তে যখন মানে সবকিছু ওপেন হওয়া শুরু হয়, তো তখন ইন্টারাকশনটা আসলে গ্র্যাজুয়ালি হয়। সো মানে দেশ থেকে এসেই একটা পুরো ডিফারেন্ট এনভায়রনমেন্টে মিক্স করার যে ব্যাপারটা সেটা হয়নি। আর একাডেমিক্যালি একটা বলতে পারি যে এদেশের একাডেমিক কালচার ও বাংলাদেশের একাডেমিক কালচারের থেকে অনেক ডিফারেন্ট। তো বাংলাদেশে হচ্ছে আমি 1 বছর একটা ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম। তো আমাদের দেশে যেটা হয় যে টিচাররা খুব স্পেসিফিক করে কিন্তু আমাদেরকে বলে দেয় না যে এই এই ভুল করলে মার্কস কাটা হবে, আমরা বুঝে নিই। কিন্তু এই দেশে আসলে অ্যাকাউন্টেবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট। সো তো এখানে স্টুডেন্টদেরকে খুব স্পেসিফিক্যালি বলা যে এটা এটা করলে মার্কস কাটা হবে, এবং পরবর্তীতে যদি 1 মার্কও কাটা হয় সেটার জন্য আসলে স্টুডেন্টসরা অনেক এক্সপ্লেনেশন ডিমান্ড করে। তো মানে প্রত্যেকটা পয়েন্ট কাটার জন্য আসলে মানে খুব লজিক্যাল একটা ব্যাখ্যা অলওয়েজ রেডি রাখতে হয়। আমাদের তো দেখা যায় যে খাতাই দেখতে দেয় না মোস্ট ইউনিভার্সিটিতে, যে কি লিখলাম জানলামই না। আচ্ছা আপু, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা একটু আমারও একটা ইন্টারেস্ট আছে জানার, সেটা হচ্ছে আপু, রিসার্চ তো একটা লং একটা প্রসেস আপু, আপনি তো অনেকদিন ধরে রিসার্চ ফিল্ডে আছেন। তো দেখা যায় যে রিসার্চ করার সময় সামটাইমস এমন হয় হয়তো যে মনে হয় যে আমার থেকে অন্যরা অনেক বেটার, আমি হয়তো এই ফিল্ডটাকে ডিজার্ভই করি না, আমার জন্য এই ফিল্ড না। একটা সেলফ ডাউট হয়, তখন অনেক ইনফিরিয়র লাগে। তো এই টাইপের পরিস্থিতিগুলোকে আপনি পার্সোনালি কিভাবে ম্যানেজ করেন? এইটা আসলে উইথ টাইম এটা এটা আমার মনে হয় মানে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা প্রত্যেকটা মানুষ নিজেই সেই জিনিসটা ডেভেলপ করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি যে এই যে ডাউটস গুলা বা নিজের লিমিটেশনস নিয়ে যে কোয়েশ্চেন গুলা যখন আসে, সেগুলাকে ফার্স্টে অ্যাড্রেস করতে হবে। যেমন আমি যদি আসলে আটকে যাই যে এরপরে কি করব সেটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে অনেক জার্নাল আর্টিকেলস পড়া যেতে পারে। এখন এআই এর কারণে অনেক আর্টিকেলস গুলাও খুব ইজিলি সামারাইজ ফর্মে আমরা পাই। আর খুব মানে পার্সোনালি যদি বলি যে আমি কি করি, তাহলে আমার মনে হয় যে আহ, যখনই এরকম কোনো একটা সিচুয়েশন আসে তখনই নিজেকে জাস্ট বলা যে ইউ হ্যাভ টু কিপ গোয়িং। এই পর্যন্ত যেহেতু আসতে পেরেছে, তখন পরের স্টেপস গুলো পার হয়ে যাবে। সো পরে বা অনেকদিন পরে কি হবে আসলে সেই চিন্তাটা না করে এই মুহূর্তে আমার আমার সামনে যে টাস্কটা আছে সেই টাস্কটা নিয়ে শুধু চিন্তা করতে হবে। যদি সেই টাস্কটাতে আমি আটকে যাই, তাহলে সেই টাস্কটা কিভাবে করতে হবে সেটা মানুষকে রিচ আউট করে, মানুষের হেল্প সিক করে, বা পড়াশোনা করে, বা কোনো স্কিলস ডেভেলপ করে, যেভাবেই হোক জাস্ট ওই টাস্কটা নিয়ে এই মুহূর্তে চিন্তা করে এবং আপাতত ওই জিনিসটাকে সলভ করতে হবে। এন্ড ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োরসেলফ দ্যাট ইউ উইল মেক ইট ইন দ্য লং রান।
থ্যাংকস আপু, আমারও এখন অনেক ভালো লাগছে এটা শুনে। আই উইল অ্যাপ্লাই দিস ইন মাই ওন লাইফ। তো এখন হচ্ছে আপু আপনার রিসার্চ ফিল্ডের দিকে আমরা একটু ফোকাস করি। তো আপনি তো কসমোলজি নিয়ে কাজ করেন, রাইট? এখন আপু আমরা কতগুলো টার্ম জানি, যেমন অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোবায়োলজি, কসমোলজি। তো অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোবায়োলজি এটাকে তো আলাদা করা যায়, বাট আপনি আপু অ্যাস্ট্রোনমি থেকে কসমোলজিটা এটাকে কিভাবে আলাদা করা সম্ভব, যদি আমাদের শিক্ষার্থী দর্শকদের জন্য আপু আপনি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, প্রথমত আসলে অ্যাস্ট্রোফিজিক্স আর অ্যাস্ট্রোনমি এই টার্মস গুলা ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। অনেক মানে খুব যদি আমরা আক্ষরিক অর্থের দিকে যাই তাহলে অ্যাস্ট্রোফিজিক্স হয়তো ফিজিক্যাল প্রসেস নিয়ে কথা বলে, আর অ্যাস্ট্রোনমি হচ্ছে মেজারমেন্ট নিয়ে, নানান ধরনের কোয়ান্টিটিস, ডিস্টেন্স বা যা যা আমরা মেজার করি সেটা নিয়ে কথা বলে। বাট আসলে কোন ইউনিভার্সিটিতে দেখা যায় অ্যাস্ট্রোফিজিক্স বলে, কোন ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমি বলে, কারিকুলাম সেম। সো বেসিক্যালি এই টার্মস গুলা নিয়ে করার কিছু নাই। আর কসমোলজি, কসমোলজি হচ্ছে ইটস আ ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোফিজিক্স অর অ্যাস্ট্রোনমি that deals with the universe as a whole. তো বেসিক্যালি অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা মহাকাশের সবকিছুই, মানে এটা তো বেসিক্যালি মহাকাশ বিজ্ঞান। কসমোলজি হচ্ছে সেটার একটা ব্রাঞ্চ যেটা মহাকাশকে লার্জ স্কেলে হচ্ছে ডিসক্রাইব করে। যেমন আমরা যদি মহাকাশের খুব ছোট একটা জিনিস দেখি, যেমন আমরা হয়তো একটা তারার লাইফ সাইকেল সম্পর্কে পড়ছি, সেটা অ্যাস্ট্রোফিজিক্স বলা যেতে পারে, সেটা কসমোলজি না, কারণ সেটা পুরো ইউনিভার্সকে কানেক্ট করে না। কসমোলজি হচ্ছে পুরো ইউনিভার্স কে কানেক্ট করা জিনিস। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে আম আমি কাজ করি হচ্ছে কসমোলজিক্যাল প্যারামিটারস বের করা। কসমোলজিক্যাল প্যারামিটারস হচ্ছে কিছু নাম্বার যেটা দিয়ে আমরা ইউনিভার্সের কিছু ফেনোমেনা ডিসক্রাইব করতে পারি। যেমন একটা হচ্ছে ম্যাটার ডেনসিটি। ইউনিভার্সে যা কিছু আছে সেটাকে ইদার ম্যাটার না হয় এনার্জি, এই দুই ভাগে ভাগ করা যায়। এখন নরমাল ফিজিক্স সেন্সে আসলে এনার্জি বলতে যেটা বোঝায় এক্ষেত্রে সেটা না, কারণ ওই সেন্সে ম্যাটার আর এনার্জি হচ্ছে ইন্টারকনভার্টিবল। বাট এই ক্ষেত্রে হচ্ছে ম্যাটার বলতে আমরা বুঝি যে কোনো জিনিস যেটা গ্র্যাভিটেশনালি অ্যাট্রাক্ট করে। আর অন্যদিকে এনার্জি বা ডার্ক এনার্জি কারণে হচ্ছে ইউনিভার্স এক্সপ্যানশন হচ্ছে, বেসিক্যালি একটা জিনিস আরেকটা, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে। সো বেসিক্যালি ম্যাটার যে কাজটা করে গ্র্যাভিটেশনালি সবকিছুকে একসাথে টেনে ধরে, ডার্ক এনার্জি ঠিক তার উল্টা কাজটা করে। তো এখন এই যে ম্যাটার ডেনসিটি, তো ইউনিভার্সে কতটুকু ম্যাটার আছে এই যে সংখ্যাটা, সেটা হচ্ছে, সেটা বের করা, এটা একটা কসমোলজির পার্ট, কারণ এটা পুরো ইউনিভার্স নিয়ে কাজ করছে। তারপরে এরকম আরো কিছু প্যারামিটারস আছে। একটা হচ্ছে যেমন বিগ ব্যাং এর পর কোন কোন, আমরা জানি যে আমাদের ইউনিভার্স আসলে হোমোজেনাস না, অনেক লার্জ স্কেলে হয়তো হোমোজেনাস, বাট স্মল স্কেলে হোমোজেনাস না। যেমন আমরা এক জায়গায় দেখতে পারি অনেকগুলো গ্যালাক্সি একসাথে আছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি যে প্রায় ভ্যাকিউম, কিছু নাই। তো এই যে এক জায়গায় এরকম এত হাই ম্যাটার ডেনসিটি, এক জায়গায় এত কম ম্যাটার ডেনসিটি, এটা কিভাবে হচ্ছে? তো এইটাকে একটা প্যারামিটার আছে যেটাকে সিগমা এইচ বলে, বেসিক্যালি হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ম্যাটার ফ্লাকচুয়েশনস বলে। তো এটা হচ্ছে মানে বিগ ব্যাং এর পর একটা, মানে খুব সহজ ভাষায় যদি বলি তাহলে স্পেসে এক জায়গার তুলনায় আরেক জায়গাতে মানে ডেনসিটি, মানে সামান্য ডেনসিটি ফ্লাকচুয়েশনস এর কারণে কিভাবে ওই জায়গায় ম্যাটার গুলো অ্যাকিউমুলেট করা শুরু করলো সেটা আর কি। তো সেই সংখ্যাটার উপরই মানে একটা পয়েন্ট, স্পেসের একটা পয়েন্ট তার নেইবারিং পয়েন্টস গুলোর থেকে কিভাবে তার মানে নেইবারিং পয়েন্টস গুলোর থেকে কতটুকু হায়ার ডেনসিটি রিচ করলো সেটার উপর আসলে ডিপেন্ড করে যে আমরা কত দ্রুত স্ট্রাকচার ফরমেশন দেখতে পারবো। তো এটাও একটা প্যারামিটার যেটা হচ্ছে কসমোলজির সাথে রিলেটেড। তো এখন হচ্ছে আমাদের ইউনিভার্স তো একটাই, তো পুরাই ইউনিভার্সে যা যা আছে সবকিছু এটার মধ্যে। এখন এই প্যারামিটারস গুলো আবার বিভিন্ন ভাবে বের করা যায়। একটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যেটা বেসিক্যালি ইউনিভার্সের শুরুর দিকে, ইউনিভার্সের মানে বিগ ব্যাং হওয়ার খুব সম্ভবত 380,000 ইয়ার্স পরে যে রেডিয়েশনটা ছিল, সেই রেডিয়েশনটা আমরা এখনো ডিটেক্ট করতে পারি। তো সেই রেডিয়েশনটা মেজার করে আমরা বের করতে পারি এই প্যারামিটারস গুলো। আরেকটা হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টার। গ্যালাক্সি ক্লাস্টার হচ্ছে, গ্যালাক্সি মানে বেসিক্যালি আ কালেকশন অফ স্টার্স, আর গ্যালাক্সি ক্লাস্টার মানে হচ্ছে কালেকশন অফ গ্যালাক্সিস। তো বেসিক্যালি আমরা দেখি যে অনেকগুলো গ্যালাক্সিস একসাথে থাকে, একটা একটা করে, মানে আইসোলেটেড সিস্টেমে পাওয়া যায় না। তো এখন এই গ্যালাক্সি ক্লাস্টারিং গুলো মেজার করে আমরা আসলে এই প্যারামিটারস গুলো বের করতে পারি, কারণ ম্যাটার ডেনসিটি যেটা বলছিলাম যে ম্যাটার কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে যে আমাদের গ্যালাক্সিস গুলো কিভাবে গ্র্যাভিটেশনাল বাউন্ড হবে, কিভাবে একটা আরেকটার কাছে আসবে। সো গ্যালাক্সি ক্লাস্টারিং দিয়ে আমরা আসলে ম্যাটার ডেনসিটিটা বের করতে পারি। আবার আরেকটা আছে টাইপ 1 এ সুপারনোভা, যেটা নিয়ে আমরা কাজ করি। তো সুপারনোভা হচ্ছে, মানে এই মুহূর্তে আমি কাজ করছি। তো সুপারনোভা হচ্ছে
এক্সপ্লোডিং স্টার। এখন টাইপ 1 এ সুপারনোভা হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ সুপারনোভা। তো এখানে হচ্ছে, তো এটা হচ্ছে যখন মানে এক্সপ্লোড করে, মোটামুটি দেখা যায় যে এটার যে পিক লুমিনসিটি বা মানে সবচেয়ে উজ্জ্বল যে আলোটা আমরা পাই, সেটা পুরো ইউনিভার্সে মোটামুটি কনস্ট্যান্ট। অল্প মানে ভেরিয়েশন হয়, বাট মানে রাফলি কনস্ট্যান্ট বলা যায়। তো তো এটার মানে ইন্ট্রিনসিক ব্রাইটনেসটা যেহেতু কনস্ট্যান্ট, তো তো আমরা কিন্তু আমরা আসলে একটা আলোর সোর্স থেকে যতটা দূরে সরে যাব আমরা ততটা ডিমিং ইফেক্টটা দেখবো। সো বেসিক্যালি আসলে আমরা মানে মানে কতটুকু দেখার কথা সেটা আমরা জানি, বাট আমরা কতটুকু দেখতে পাচ্ছি সেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আমরা কত দূরে আছি। তো এরকম আমরা যদি অনেক অনেক গ্যালাক্সিতে এক্সপ্লোড হওয়া সুপারনোভা গুলার ইয়েটা পিক ব্রাইটনেসটা মেজার করতে পারি, তাহলে আমরা হচ্ছে বের করতে পারবো যে বেসিক্যালি ওই সুপারনোভাটা আমাদের থেকে কত দূরে। সো এটা দিয়ে হচ্ছে ডিস্টেন্স মেজার করা যায়, এবং ডিস্টেন্সের সাথে আবার ম্যাটার ডেনসিটি বা ডার্ক এনার্জি ডেনসিটি, এই কোয়ান্টিটিস গুলো আসলে রিলেটেড, কারণ ওই কোয়ান্টিটিস গুলো হচ্ছে ইউনিভার্সের জিওমেট্রিটাকে ইনফ্লুয়েন্স করে। সো বেসিক্যালি কসমোলজি আসলে যেটা করে, এক এক গ্রুপ হয়তো এক একটা প্রোব নিয়ে কাজ করে, বাট এই যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সুপারনোভা বা গ্যালাক্সি ক্লাস্টার্স, সবগুলো দিয়ে আসলে সবগুলো দিয়ে আলটিমেটলি আমাদের কসমোলজিক্যাল প্যারামিটার্স গুলোর একই ভ্যালু পাওয়ার কথা, কারণ সবকিছু একই ইউনিভার্স থেকে আসছে। সো বেসিক্যালি কসমোলজি হচ্ছে আমরা বিভিন্ন প্রোব দিয়ে আমরা ওই প্যারামিটার্স গুলো মেজার করার চেষ্টা করি, এবং দেখা যায় যে আসলে আমাদের মেজারমেন্টস গুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে মানে কনসিস্টেন্ট হয় না। হয়তো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আমাদের যে ভ্যালুটা দিচ্ছে, সুপারনোভা অন্য ভ্যালুটা দিচ্ছে। তো তখন আসলে মডেলস গুলো নিয়ে কোয়েশ্চেন ওঠে যে তাহলে হয়তো বা আমরা সবকিছুই তো বের করছি আলটিমেটলি একটা মডেল অ্যাজিউম করে। তো তখন মনে হয় যে হয়তো বা আমাদের মডেলে ভুল আছে। তো তখন আবার আরেকটা গ্রুপের কাজ হয় সেই মডেলস গুলো কোনো ভুল আছে নাকি, বা মডেলস গুলো আর কি টেস্ট করা। থ্যাংক ইউ আপু। আমরা হচ্ছে কসমোলজি ডিফারেন্স জানার সাথে সাথে আপু আপনি কি নিয়ে কাজ করেন এবং গ্যালাক্সি এবং সুপারনোভা টাইপ 1 এ নিয়েও আমরা কিছু বেশ আইডিয়া পেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আস্ক করতে যাচ্ছি যে আপু, লাইক, আচ্ছা আপু আপনি এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের দিয়ে দিচ্ছেন, সো আমরা এটা আস্ক না করি। লাইক এই কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমরা মহাবিশ্বে আর কি গ্যালাক্সি গুলা কিভাবে আর কি বন্টিত হয় বা ক্রিয়েট হয়, আপু এই কোশ্চেনটা আমাদের দিয়ে দিয়েছেন। তো আমরা এখন কোশ্চেন করি আপু একটু মেশিন লার্নিং এর দিকে। সেটা হচ্ছে আপু আপনি সিমুলেশন বেসড ইনফারেন্স যেটা এসবিআই নিয়ে কাজ করেন। এখন আগে তো হচ্ছে আরো বেশ কিছু এরকম ছিল, মডেল ছিল, যেমন হচ্ছে লাইভলিহুড বেসড বা মন্ট কার্লো যেটা এমসিএমসি। তো আপু এইগুলার তুলনায় এসবিআইটা কোন দিকে একটু বেশি মানে ইফেক্টিভ, যে এই জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে এখন কাজ হচ্ছে সবার মাঝে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। তো আগে হচ্ছে বেসিক্যালি ট্রেডিশনাল বেইজিয়ান অ্যানালাইসিস যেটা, সেটা করা হতো। তো সেখানে হচ্ছে আমাদেরকে কিছু অবজার্ভড ডেটা যখন দিয়ে দেয়া হয়, তো এখানে আবার যদি আমি আগের এক্সাম্পলটা দিই, গ্যালাক্সি ক্লাস্টারের ক্ষেত্রে হচ্ছে ক্লাস্টার কাউন্ট বলে। সো বেসিক্যালি হচ্ছে একটা ক্লাস্টারে কতগুলো গ্যালাক্সি, সেটা হচ্ছে একটা অবজার্ভড ডেটা যেটা আমরা মেজার করতে পারি। তো সেটা দিয়ে হচ্ছে কসমোলজিক্যাল প্যারামিটার বের করা, এটা হচ্ছে আমাদের কাজ। বা ট্রেডিশনাল বেসিয়ান অ্যাপ্রোচে যেটা হয়, সেখানে হচ্ছে আমাদেরকে এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা ক্লোজড ফর্মে বা মানে অ্যানালাইটিক্যাল ফর্মে লিখে দিতে হয়, যে এই ভ্যালিউ, যে ক্লাস্টার কাউন্টের এই ভ্যালিউ হওয়া মানে কসমোলজিক্যাল প্যারামিটার এটা হবে। এটা আমাদেরকে মানে একদম ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা লিখে দিতে হয়। কিন্তু এখন এই ফর্মুলা লেখার সাথে সাথে আমাদের তো, আমরা যখনই কোনো অবজারভেশনস নেই সেটার মধ্যে অনেক ধরনের এরর থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, ক্যালিব্রেশন এরর থাকে। তো তখন তো আমাদের এই এরর্স গুলো ওই ফর্মুলার মধ্যে ইনক্লুড করতে হয়। এখন অনেক সময় যেটা হয়, এই এরর্স গুলা মডেল করাটা ডিফিকাল্ট হয় অনেক সময়। আমরা অ্যাজিউম করে নিই এরর্স গুলা হচ্ছে একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে, কারণ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হলে এরর্স গুলো লেখাটা সব থেকে ইজি হয়ে যায়। বাট ইন রিয়ালিটি সব এরর্স অবশ্যই গাউসিয়ান না, ক্যালিব্রেশন এরর্স বা অনেক মেজারমেন্ট এরর্স গাউসিয়ান না। তো আমরা যখন ওই অ্যাজাম্পশন গুলো আসলে করছি, তখন ডেফিনেটলি আমাদের এক মানে অ্যাকিউরেট বা এক্সাক্ট যে ভ্যালুটা পাওয়ার কথা, সেই ভ্যালু গুলো কিন্তু আমরা পাবো না। আমরা যত বেশি অ্যাপ্রক্সিমেট করছি তত হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে, আমরা অ্যাকিউরেসি হারাচ্ছি। তো সিমুলেশন বেসড ইনফারেন্সে হচ্ছে এখানেই কাজে দেয়। সিমুলেশন বেসড ইনফারেন্সে আমাদের মডেলকে ওই এরর্স গুলো কখনোই বলে দিতে হয় না। আমরা যদি শুধু থিওরেটিক্যাল মডেলটা জানি, থিওরেটিক্যাল মডেল মানে হচ্ছে
কোন কসমোলজিক্যাল প্যারামিটারের জন্য কোন অবজারভেশন হবে, এই ক্ষেত্রে কোন ম্যাটার ডেন্সিটির জন্য কোন কত ক্লাস্টার কাউন্ট আমরা পাবো, এটা যদি আমরা বের করতে পারি তো এরকম হচ্ছে আমরা অনেক সিমুলেশন জেনারেট করব। ইউনিভার্সের ম্যাটার ডেন্সিটি ভ্যালু কিন্তু একটাই, কিন্তু আমরা অনেক ম্যাটার ডেন্সিটি ভ্যালুর জন্য মডেল ইউজ করে কিরকম ক্লাস্টার কাউন্টস পাই আমরা সেটা বের করব। সেটা বের করার পর তারপর হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং মডেল ট্রেন করব এই ম্যাপিং রিলেশনটা শেখার জন্য। বেসিক্যালি আমরা জাস্ট ক্লাস্টার কাউন্টস আর ম্যাটার ডেন্সিটি গুলো মডেলকে দিয়ে দিব, তারপর মডেল নিজেই একটা রিলেশনটা বের করে দিবে। আমরা কিন্তু মডেলকে বলবো না যে এরর্স গুলা এরকম বা এরর্স গুলা এত এত। তো যখন আমরা এরকম অনেক ডেটা দিব তখন মডেল নিজেই একটা ম্যাপিং রিলেশনশিপ শিখে নিবে এবং এটাকে বলে হচ্ছে মার্জিনালাইজ ওভার এরর্স। কারণ আমরা যখন আমরা যে মানে ইন রিয়ালিটি তো হচ্ছে ক্লাস্টার কাউন্টস গুলো আমরা অবজার্ভ করবো, সো সেখানে ডেফিনেটলি এরর থাকবে। তো মডেলকে আমাদের জাস্ট মানে নিউরাল নেটওয়ার্কে আমাদের জাস্ট থিওরিটিক্যাল মডেল থেকে আসা অ্যাকিউরেট ভ্যালু গুলো দিলে হবে না, কারণ অ্যাকিউরেট ভ্যালু গুলো দিলে মডেল তো অ্যাকিউরেট রিলেশনটাই শিখবে, বাট আমরা যখন ইন রিয়ালিটি ডেটাটা নিব সেটার মধ্যে এরর থাকবে। সো আমরা যখন থিওরিটিক্যাল মডেল দিয়ে ক্লাস্টার কাউন্টস গুলো জেনারেট করবো আমরা সেটার মধ্যে একটা এরর ইন্ট্রোডিউস করবো আমাদের এক্সিস্টিং নলেজ অনুযায়ী আমরা এরর সম্পর্কে যেটা বুঝি। এরকম বিভিন্ন এরর দিয়ে ডেটা জেনারেট করে যখন আমরা মডেলকে দেবো বা নিউরাল নেটওয়ার্ককে দিব, তখন নিউরাল নেটওয়ার্ক নিজেই শিখে নিবে যে এই এরর হলে এরকম এই মানে এই টাইপের এরর সহ ডেটার জন্য হচ্ছে ক্লাস্টার হচ্ছে কসমোলজিক্যাল প্যারামিটারস এর ভ্যালুটা এটাই হয়। সো মূল সুবিধা হচ্ছে এটাই যে আমাদের এরর গুলা এক্সপ্লিসিটলি বলে দিতে হয় না। যদিও এরর গুলা সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে, না হলে তো আমরা যখন সিমুলেশন গুলা জেনারেট করব আমরা তো তখন নয়েজটা ইনজেক্ট করতে পারবো না। বাট এই ক্ষেত্রে শুধু এরর গুলা কি টাইপের হতে পারে সেটা বললেই হবে, বাট আমাদের কোনো কোনো পার্টিকুলার ফর্ম আমাদের অ্যাজিউম করতে হবে না, যেটা লাইকলিহুড বেসড অ্যাপ্রোচে আমাদের এরর্স গুলা খুব স্পেসিফিক বা এক্সপ্লিসিট ফর্মে লিখে দিতে হয়। তো এক্ষেত্রে আমাদের এরর গুলা জাস্ট জানলেই হবে, বাট ম্যাথমেটিক্যালি ওভাবে লিখে দিতে হবে না। এটা একটা সুবিধা গেল। আরেকটা হচ্ছে মার্কভ চেইন মন্টি কার্লোর কথা। সেখানে হচ্ছে আমাদের প্রতিবার যখন আমরা নতুন অবজার্ভড ডেটা পাই তখন আমাদের আমাদের বেসিক্যালি প্রসেসটা আবার নতুন করে শুরু করতে হয়, কারণ এটা যেহেতু আমরা ফর্মুলাটা লিখে দিচ্ছি তো এটা হচ্ছে মানে যখনই আমরা নতুন ডেটা পাবো তখনই নতুন ডেটার জন্য আবার আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করে সবকিছু করব। সো এই প্রসেসটা খুব একটা কনভেনিয়েন্ট না, কারণ আমাদের এখন এত এত নতুন নতুন ডেটা আসছে, যদি বারবারই প্রথম থেকে প্রসেসটা শুরু করতে হয় এটা একটু ইনকনভেনিয়েন্ট আর কি। অন দ্য আদার হ্যান্ড সিমুলেশন বেসড ইনফারেন্সে আমাদের মেইন টাইম কনজিউমিং স্টেপটা হচ্ছে সিমুলেশনস গুলো জেনারেট করা এবং মডেলটাকে ট্রেন করা। বাট এই কাজটা আমাদের একবারই প্রথমে করে ফেলতে হবে। এটা যখন আমরা একবারে করে ফেলবো তারপর আমাদের যতই নতুন ডেটা আসে বেসিক্যালি আমাদের জাস্ট মডেলকে দিয়ে বলতে হবে যে কোন কসমোলজিক্যাল প্যারামিটার এই ক্লাস্টার কাউন্টস গুলো দিচ্ছে সেটা আমাদেরকে বলে দাও। এবং এই স্টেপটা খুবই ইজি, এটা কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা না। সো আমাদের একবার যখন মডেল ট্রেইন হয়ে যাবে তখন নতুন ডেটার জন্য আমাদের স্পিডটা অনেক ফাস্ট। আর সিমুলেশন জেনারেশনটা একটু টাইম কনজিউমিং, যদিও এটা একবারে করতে হয় বাট এটাও টাইম কনজিউমিং। বাট এক্ষেত্রে কি এমসিএমসি তে আমাদের যেটা হয় আমাদের ইয়েটা হচ্ছে প্রসেসটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বেসিক্যালি। আমাদের মানে এমসিএমসি আসলে যেভাবে কাজ করে খুব টেকনিক্যাল ডিটেলসে না যায়, বাট বেসিক্যালি যখন অ্যালগোরিদমের মধ্যে কোনো প্রোগ্রেস হয় সেটা আসলে আগের ভ্যালুটার উপর ডিপেন্ডেন্ট, সো আমাদের আগের ভ্যালুটা মডেলকে ওই সময় দেখাতে হয়। বাট সিমুলেশন বেসড ইনফারেন্সে সিমুলেশনস গুলো যখন জেনারেট করি সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। সো এখন তো প্যারালাল কম্পিউটিং বা অনেক রিসোর্স আছে, সো সেই কারণে আমাদের আগে সিমুলেশনটা কি জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমাদের নতুন সিমুলেশন জেনারেশনের ক্ষেত্রে দরকার নেই। সো সো স্পিডের যেই লিমিটেশনটা সিমুলেশন জেনারেশনের স্টেপে আসে সেই সেটাও হচ্ছে আমরা প্যারালাল কম্পিউটিং ইউজ করে মানে ইয়ে আমরা মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট করে রান করে ওই প্রবলেমটাও আমরা কিছুটা ওভারকাম করে ফেলতে পারি। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো, আমার নিজেরও অনেক ভালো লাগলো, যদিও মেশিন লার্নিং এর প্রতি হচ্ছে আমি নতুন নতুন এটাতে শেখার ট্রাই করছি। আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আপু একটা কোয়েশ্চেন হচ্ছে, এটা আই গেস সবারই কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপু সিমুলেশন থেকে আমরা যেটা জানি সেটার সাথে তো আমাদের রিয়েল লাইফে যে সিনারিও গুলা থাকে সেটা তো সেম হয় না, কজ রিয়েল লাইফে যেসব কি কি প্রবলেম আমরা ফেস করব এগুলো প্রেডিক্ট করা তো খুবই টাফ। তো আপু ওরকম কেসে আমরা কিভাবে এই জিনিসটাকে আর কি হ্যান্ডেল করতে পারি যে সিমুলেশন থেকে আমার এমন আসছে
বাট রিয়েল লাইফে আমার এমন হচ্ছে, তো আমি এটাকে কিভাবে ট্যাকল দেবো? আচ্ছা, এইটা হচ্ছে যখন কোনো মানে সার্ভে, আমি কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করছি তার আগে একটা জেনারেল কথা বলি যে যখন হচ্ছে মানে কোনো সার্ভে ডিজাইন করা হয়, প্রেজেন্টলি হচ্ছে যেমন এলএসএসটি সার্ভে, যেটা লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ বা রুবিন অবজারভেটরি যেটা বলি, তো ওটা দিয়ে আমি একটু সিমুলেশন জেনারেশন করার চেষ্টা করছি। তো ওটা নিয়ে একটু বলি। তো ওখানে যখন আসলে মানে এরর গুলা কিরকম হবে, তো তো যারা আসলে ওই সার্ভের সাথে ইনভলভ বলতে মানে একদম র লেভেলে যারা হচ্ছে ইনস্ট্রুমেন্টস গুলা ডিজাইন করে বা যারা হচ্ছে মানে অবজারভেশনস গুলো করে, তারা একটা আইডিয়া দিয়ে দেয় যে এরর্স গুলা এরকম এরকম হবে। তো সেখান থেকে বেসিক্যালি মানে আমরা প্রাথমিক ধারণাটা পাই যে কি রকম এরর হতে পারে, এবং তারপর হচ্ছে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সিমুলেশনস এর ক্ষেত্রে। বাট স্টিল অবজার্ভ ডেটা ক্যান টার্ন আউট টু বি ভেরি ডিফারেন্ট। তো অবজার্ভ ডেটা যখন আমরা পাই তখন সেটা আমাদের প্রেডিক্টেড মডেলের সাথে নাই ম্যাচ করতে পারে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে ম্যাচ করা যায় সেটার জন্য হয়তো বা আমাদের অনেক সময় সিমুলেশনস গুলো আবার রিডিফাইন করতে হবে। অনেক সময় এরকম হতে পারে যেমন হচ্ছে এটা অবজার্ভ ডেটার ক্ষেত্রে না, বাট এটা দুইটা ডিফারেন্ট সিমুলেটেড ডেটার ক্ষেত্রেই হয়েছিল যে গ্যালাক্সি ক্লাস্টার্স গুলো মানে ক্লাস্টার কাউন্ট গুলো যেটা হচ্ছে আমরা যদি রেড শিফট বরাবর যদি আমরা প্লট করি, মানে বেসিক্যালি কোন রেড শিফটে ক্লাস্টার কাউন্টস কত হয়, তো সেটা দুইটা ডিফারেন্ট সিমুলেটেড ডেটা সেট থেকে দেখা গেছে যে আসলে আমাদের প্লটটা মিলছে না আর কি, যে সেম হচ্ছে না। তো তখন আসলে ডিফারেন্সটা কোনো পার্টিকুলার রেড শিফট বলতে কোনো রেড শিফট রিজিয়নে যদি ভ্যালুটা অনেক ডিভিয়েট করে যায়, তো তখন আসলে ডিভিয়েশনটা কি রকম, যদি লিনিয়ার ডিভিয়েশন হয় তখন হয়তো একটা ক্যালিব্রেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই কিছুটা ঠিক হবে। যদি না হয় তখন আসলে কিভাবে হবে সেটা আসলে ম্যাচ করতে হবে, এবং এটা খুবই মানে প্রবলেম স্পেসিফিক সলিউশন হবে। বাট ইন জেনারেল হয়তো আমাদের মডেল গুলো রিডিফাইন করতে হবে, আমাদের সামহাউ সিমুলেশনস গুলো চেঞ্জ করতে হবে। যদি মডেল রিডিফাইন করে কাজে না হয় তখন হয়তো আর্টিফিশিয়ালি কোনো ফ্যাক্টরস ইনজেক্ট করতে হবে যাতে করে রাফলি সেম জিনিস আমরা পাই, কারণ আমাদের সিমুলেশন গুলো হচ্ছে মডেলকে যেটা দিয়ে ট্রেন করা হয়েছে। সো সিমুলেশন যদি আসলে অবজারভেশনস এর সাথে না মিলে তাহলে কিন্তু আমরা অ্যাকিউরেট রেজাল্ট পাবো না। সো এই মিসম্যাচটা ঠিক করাটা এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আপু, আচ্ছা আপু, ইটস এমন যে আমরা সিমুলেশনে যেটা করি, তো ওখানে তো আমরা ওকে আগে থেকেই কিছু জিনিসপাতি দিয়েই তো আমরা ওর উপর সিমুলেশনটা ক্রিয়েট করি। তো এরকম পার্সেন্টেজটা কেমন যে আমার রিয়েল লাইফে একটা প্রবলেম আমি ফেস করতেছি নতুন, সেটার পার্সেন্টেজটা কেমন হইতে পারে? সেটা সেটা তো আসলে ডিপেন্ড করবে মডেলের উপর। আমার মডেলটা যদি আসলে ঠিক হয় তাহলে খুব একটা এরর তো হওয়ার কথা না। আবার অনেক সময় হতে পারে যে মানে ডেটা টেলিস্কোপ থেকে তো আমরা আসলে বেসিক্যালি আমরা হয়তো পিক্সেলস ভ্যালিউস গুলা পাই। তো এটা পরও একটা মানে লার্জ পাইপলাইন থাকে, একটা লার্জ গ্রুপ অফ পিপল হয়তো বা কাজ করে ওই পিক্সেল ভ্যালিউ থেকে। আমরা যেটা নিয়ে কাজ করি বেসিক্যালি, আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে রিডিউসড ফটোমেট্রি। সো হয়তো বা মানে সুপারনোভার ক্ষেত্রে যেটা হচ্ছে সুপারনোভার যে ব্রাইটনেসটা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সেই ডেটাটা। তো পিক্সেল বা একটা ইমেজ থেকে ওই ডেটাতে আসার মধ্যেও আসলে অনেক ইয়ে থাকে। সো বেসিক্যালি তো সেখানেও ভুল হতে পারে যদি আমরা আসলে এরর গুলা অ্যাকচুয়ালি কত এরর সেটা তো আমাদের এস্টিমেটই করতে হয়, সেটা রিয়েল লাইফের ক্ষেত্রেও। কারণ কতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে বা ক্যালিব্রেশন এরর কতটুকু হচ্ছে সেটাও আমাদের মানে অ্যাজিউম করতে হবে। যদি আমরা জানতাম কতটুকু এরর তাহলে তো ওই এররটা আমরা করতামই না। তো সেই সব ক্ষেত্রে আসলে আহ তো সেসব ক্ষেত্রে যেটা হতে পারে যে উম মোটামুটি যদি কনসিস্টেন্ট পাইপলাইন থাকে তাহলে খুব একটা এরর হওয়ার কথা না। বাট যদি দেখা যায় অনেক বেশি এরর, এটাও হয়, এটা অনেক সময় দেখা গেছে যে স্পেশালি ডার্ক এনার্জি আবিষ্কারটা যেভাবে হলো আমাদের মানে অনেক আগেকার মডেলে তো এটা ছিলই না। আমরা তো ভাবতাম যে শুধুই সবকিছু গ্র্যাভিটেশনালি বাউন্ড হবে, সেখানে ইউনিভার্স ডিসেলারেট করবে, এক্সেলারেট করবে, এটা তো ভাবাই যেত না তখন আর কি। তো তখন যদি এরকম অনেক বেশি ডিফারেন্স হয় যেটা আসলে এইসব ক্যালিব্রেশন এরর দিয়ে অ্যাকাউন্ট করা যায় না, কারণ এইসব এরর অবভিয়াসলি একটা লিমিটের মধ্যেই থাকবে, কারণ যারা এগুলো নিয়ে কাজ করে তারা ডেফিনেটলি জানে যেটা কিরকম হতে পারে। তো যদি আসলে
মডেল মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে খুব বেশি হবে না পার্সেন্টেজ এরর, এটা আমি সংখ্যা বলতে পারবো না কারণ এটা ভ্যারি করবে। কিন্তু যদি অনেক বেশি হয় তাহলে আসলে আমরা হয়তো বা কোনো একটা নিউ ফিজিক্স আছে যেটা আমরা মিস করছি, যেমন স্ট্যান্ডার্ড মডেল পার্টিকেল ফিজিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। অনেক সময় বলে যে মেবি দ্য স্ট্যান্ডার্ড মডেল ইজ নট সাফিসিয়েন্ট। তো অনেক বেশি হলে আসলে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্স এর যে লস গুলা ইউজ করি সেগুলা নিয়ে মানে সেগুলা কোয়েশ্চেনেবল হয়ে যায় তখন। থ্যাংক তো ইউ। এটাও একটা জিনিস যে মানে আমরা বের করতে পারি যে আমাদের ফিজিক্স এর লস গুলো কি আসলে ঠিক আছে নাকি যখন আমরা সিমুলেশন গুলো অবজার্ভ ডেটার সাথে কানেক্ট করি। জি আপু, এরকম করে হচ্ছে যে নতুন নতুন আসে যে অনেক জায়গায় বলে যে আমাদের ইউনিভার্সিটি শুধু ফিজিক্সের যে ল আছে অন্য ইউনিভার্সিটিতে এটা কাজ করবে না, কারণ কে জানে ওখানে কি হচ্ছে। উই ক্যানট রান আ সিমুলেশন অন এভরিথিং। যাবো এখন একটা পার্সোনাল কোয়েশ্চেন আপনার, সেটা হচ্ছে কখনো রিসার্চ করার সময় এমন কোনো ছোট একটা মিস্টেক হয়েছে যেটা হচ্ছে আপনার পরবর্তীতে এই মিস্টেকটা থেকে আপনি বড় একটা কিছু মানে বুঝতে পারছেন, লাইক পরে একটা ছোট ভুল পাওয়া গেছে আপনার করার সময়, সেই ভুলটা থেকে আপনি পরে নতুন একটা রিসার্চ ফিল্ড পেয়ে গেলেন বা একটা রিসার্চ টপিক পেয়ে গেলেন, এমন কোন একটা ভুল যদি আমাদের সাথে শেয়ার করেন। না, এরকম কিছু হয়নি যে মানে ভুল থেকে নতুন টপিক ডিসকভার করা, এটা তো অনেক বড় জিনিস, এরকম কিছু হয়নি আমার সাথে। বাট একটা জিনিস বলতে পারি যে হচ্ছে অনেক সময় পুরা দুইটা ডিফারেন্ট মানে ইয়ে রিসার্চ টপিককে হয়তো বা কানেক্ট করে একটা ইউনিফাইড অ্যাপ্রোচ যে তৈরি করা, সেটা হয়েছে। সেটা মানে দেখা গেছে যে দুটা ফিল্ড ডিফারেন্ট বাট সামহাউ ওটার মধ্যে একটা কানেকশন বা একটা যোগসূত্র খুঁজে পেয়ে আমি হয়তো বা নতুন একটা টপিক মানে নতুন একটা টপিক পেয়েছি কাজ করার। থ্যাংক ইউ আপু, শুনে ভালো লাগলো যে আপুর ওরকম ভুল থেকে বড় কিছু হয়নি, কিন্তু আপু বড় কিছু থেকে আরো বড় কিছু করেছে। আপু এখন হচ্ছে আমাদের যারা কোডার ফ্রেন্ড আছে ইনক্লুডিং মি তাদের জন্য একটি প্রশ্ন আপু। কোডিং করার সময় মাঝে মাঝে এমন হয় যে আমাদের কোড মিলছে না বা আমাদের রেজাল্ট আশানুরূপ আসছে না, তখন আপু আপনি নিজেকে কিভাবে হ্যান্ডেল করেন? মানে তখন তো অনেকটা মাথা নষ্ট টাইপ হয়ে যায় যে মিলছে না কেন, মিলছে না কেন। আপু এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন, আর আমাদেরকে একটু সাজেশন দিবেন কিভাবে আমরাও এই জিনিসটাকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারি। কোডিং আসলে আহ, নিজে যখন কোড করা যায় তখন তখন তো আমরা আসলে জানি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কি করছি। তো সেই ক্ষেত্রে মানে কোড না মিলছে বলতে আমি জানি না এক্স্যাক্টলি মানে কোয়েশ্চেনটা কোন পার্সপেক্টিভ থেকে করা হচ্ছে, বাট এটা হতে পারে যে অনেক সময় আমরা হয়তো বা এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি না, মানে এই কোড থেকে এই রেজাল্টটা আসার কথা আমরা হয়তো একটা ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি বা আমরা হয়তো অ্যাকিউরেট রেজাল্ট পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে এটা হয়তো বা স্পেসিফিক মানে খুব কোড স্পেসিফিক কোনো প্রবলেম না, এই প্রবলেমটা হয়তো বা দ্য ওয়ে আমাদের মডেলস গুলো মানে ডিজাইন করা হয়েছে সেটার কারণে হতে পারে। যেমন আমার কয়েকদিন আগেই একটা প্রবলেম হয়েছিল, এটা 1 বছরেরও কম সময় আগে, যেটা হচ্ছে মানে আমি এখন যে কাজটা করছি সুপারনোভা দিয়ে কসমোলজিক্যাল প্যারামিটার বের করা এটা আর কি। তো আমি দেখলাম যে এই কাজটা মানুষ করতে পারছে, কিন্তু আমার একদম থিওরিটিক্যাল ভ্যালিউস দিয়ে বেসিক্যালি কোনো টাইপের নয়েজ অ্যাড করার আগেই মানে কোনো টাইপের নয়েজ অ্যাড করার আগেই যে মানে অবজারভেশনস গুলো বা যে সিমুলেটেড ডেটা গুলো আছে সেগুলো দিয়েও আমি এক্সপেক্টেড রেজাল্টস পাচ্ছি না। তো সেটা তো হতে পারে না এবং এখানে কোডেরও কোনো প্রবলেম নাই। তো পরে আমি আসলে যেটা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে আমাদের আমি আসলে একটা সুপারনোভা ইউজ করছিলাম পার সিমুলেশন, যেটা করলে হবে না কারণ ইন রিয়েল লাইফ আমরা তো অনেকগুলা সুপারনোভা একসাথে অবজার্ভ করব। তো সেটা হচ্ছে তো এটা সব সময় হয়, এটা বললাম, এটা তো আমার কিছুদিন আগে এই প্রবলেমটা হয়েছে। তো এটা খুব কোড স্পেসিফিক কোনো প্রবলেম না, এটা হয়তো বা মানে ডোমেইন নলেজ বা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব সেরকম একটা ইয়ে। তো এই ক্ষেত্রে কিছু মানুষকে যারা ওই সব নিয়ে কাজ করছে, যাদের হয়তো ওই রিলেটেড পেপার আছে, তাদেরকে রিচ আউট করা যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইমেলে রিচ আউট করলে আনসার গুলো পাওয়া যায়, যদিও আসলে নিজের প্রবলেমটা আলটিমেটলি নিজেকেই ফিগার আউট করতে হবে। কেউ হয়তো বা একটা দুটো কথা বলবে বাট সেই ক্লুটা স্টার্টিং পয়েন্ট হিসাবে কাজে লাগিয়ে ইউজ করা যেতে পারে আর কি। আর আরেকটা হচ্ছে যে সব ঠিকঠাক আছে, এটা তো আমার একটা ভুল ছিল, বাট সব ঠিকঠাক থাকার সত্ত্বেও অনেক সময় হয়তো বা আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আসলে
কোন রেজাল্টটা আসবে এটা কিন্তু আমরা আগে থেকে জানি না। আমরা যদি জানি তাহলে তো এই এক্সপেরিমেন্টটাই করার কোনো দরকার ছিল না। তো সেক্ষেত্রে আমরা যদি আশানুরূপ রেজাল্ট না পাই, যদি আমরা দেখি যে আমরা আসলে এই পদ্ধতিতে আমরা খুব ভালো বা এক্সপেক্টেড অ্যাকিউরেসি পাচ্ছি না, তাহলে দ্যাট ইজ অলসো আ রেজাল্ট যে এই মডেলটা আসলে ভালো কাজ করে না। তো সেটাতে আসলে মানে সেটাতে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, কারণ দ্যাট ইজ ইটসেলফ আ রেজাল্ট, এবং কোনো মেথডই তো আগে থেকে এটা গ্যারান্টেড না যে আসলে কি রেজাল্ট আসবে। তো এটা আসলে কেস টু কেস ভ্যারি করে। অনেক সময় প্রবলেমটা আমাদের হয় যে আমরা হয়তো ঠিক মতো মডেলটা ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেক্ষেত্রে আসলে মানুষকে রিচ আউট করে পেপার বের করে বা ঘাটাঘাটি করে, রিসার্চে একটা জিনিস ঘাটাঘাটি করা, তো সেটা করে বের করতে হবে। কোনো সময় একই সবকিছু ঠিকঠাক থাকার পরে যদি না আসে, তখন তখন ধরে নিতে হবে যে এটাই হয়তো মডেলের লিমিটেশনস, এবং এর চেয়ে বেশি অ্যাকিউরেসি হয়তো বা আর রিচ করা সম্ভব না। আর আরেকটা জিনিস, এটা আমারও প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন মানুষের লেখা কোনো কোড ইউজ করতে হয়, সেটা একটা আসলে প্রবলেম। এটার সলিউশন আমি জানি না, আমি সবসময় এই জন্য এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি চেষ্টা করি শুরু থেকে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করার, যাতে আমি পুরো জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা আমার থাকে। বাট এখন হয়তো কোডিং প্র্যাকটিসটা অনেক সোজা হয়ে গেছে বিভিন্ন এআই প্ল্যাটফর্মস এর কারণে। তো হয়তোবা আমার প্রবলেমটা ৪-৫ বছর আগে ছিল, তখন এআই এতটাই ডেভেলপ ছিল না। তো তখন আমি যেটা করেছিলাম, তখন ওই কোড নিয়ে যারা কাজ করেছে ওরকম স্পেসিফিক মানুষকে আসলে রিচ আউট করতে হবে। রিসার্চে অনেক সময় মানুষের অনেক হেল্প লাগে, এন্ড ইটস ওকে টু আস্ক ফর হেল্প। তো কাউকে বলা যে, সে যদি আমার পুরোপুরি অপরিচিত মানুষ হয়, তাকেও বলা যে আমাকে একটু টাইম দেন, একটু ওয়ান টু ওয়ান মিটিং করি, একটু কোডে আমি আসলে ডিবাগ করতে পারছি না। তবে একদম নিজে না পারলে তখন মানুষকে রিচ আউট করতে হবে। আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আহ, তার মানে হচ্ছে সবারই কম বেশি আর কি কমিউনিকেশন স্কিলটা দরকার রিসার্চ ফিল্ডে সামনে আগাতে হয়। তো এখন হচ্ছে আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের উইমেন ইন গার্লস ইন অ্যাস্ট্রোনমি মান্থ চলছে, তো আমরা এখন স্টেমে উইমেন ইন গার্লসদেরকে নিয়ে কিছু কোয়েশ্চেন করি বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমাদের দেশে দেখা যায় যে কম্পিউটার বা টেকনিক্যাল যে বিষয়টা, এই বিষয়টাতে হচ্ছে মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি পিছিয়ে যায়। তো আপনি এর পিছনে প্রধান কারণ হিসেবে কোনটা মনে করেন? আমার কাছে মনে হয় যে প্রপোর্শনেটলি হয়তোবা ছেলেরা মেয়েদের থেকে কোডিং এ একটু বেশি ইন্টারেস্টেড। আমি আমি আসলে যখন আন্ডারগ্র্যাডে ছিলাম, তখন দেখতাম যে আমার ছেলে ক্লাসমেটস গুলো একটু কোডিং এর বিষয়ে বেশি ইন্টারেস্টেড মেয়েদের থেকে। মেয়েরা যে একেবারেই ইন্টারেস্টেড না সেটা বলবো না, বাট প্রপোর্শনটা কম আর কি। তো সেই ক্ষেত্রে তো এটা আসলে যার যার ইন্টারেস্টের ব্যাপার। এখন কারো যদি ইন্টারেস্ট না থাকে, সেটা তো আসলে আলাদা কথা, কারণ কোডিং ছাড়াও অন্য অনেক ফিল্ড আছে যেখানে আসলে সাকসেসফুল হওয়া যায়। সো যে যেটা করতে চায় সে তো মানে সে সেটাই পার্সিউ করবে। আর ইন্টারেস্ট থাকলে অবশ্যই অনেক মেয়েদেরকেও আমি দেখেছি যারা কোডিং নিয়ে অনেক ইন্টারেস্টেড, বাট যারা ইন্টারেস্টেড তাদেরকে আসলে আমি পিছিয়ে পড়তে দেখিনি। সো এটা আসলে বেসিক্যালি আমার মনে হয় পিছিয়ে পড়াটা এটা শুধুই ইন্টারেস্টের কারণে। তো আমি অনেক মেয়েদেরকে দেখেছি কোডিং অনেক ভালো করতে, বা এখন এখন না, অনেক বছর আগে থেকে অনেক কোডিং কম্পিটিশন বা অনেক হ্যাকাথনস হয়। তো ও সব জায়গায় তো মেয়েরা অনেক লিডিং পজিশনসে যায়। তো বেসিক্যালি আমার মনে হয় যে এটা হয়তো বা মেয়েদের ইন্টারেস্টের ব্যাপার। মেয়েরা হয়তো একটু অন্য টাইপের কাজ করতে বেশি ইন্টারেস্টেড হয়, আমি প্রপোর্শনেটলি বলছি। তো তো সেটা একটা আলাদা জিনিস, সেটা আসলে অ্যাড্রেস করার কিছু নাই। কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড হয়, তাহলে আমার মনে হয় যে এখন তো ঘরে বসেই সবকিছু হয়, এখন তো বাইরে যেতে হয় না কোনো কিছু শেখার জন্য। তো কেউ যদি ইন্টারেস্টেড হয় কোনো মেয়ে, সেটা আমার মনে হয় যে ওরা পিছিয়ে থাকেন আসলে। আচ্ছা আপু, মানে কোশ্চেনটা এমন ছিল যে হচ্ছে মেয়েদের থেকে যে ছেলেদের প্রপোর্শনটা বেশি, এইটার পিছনে কারণ কি হতে পারে যে ছেলেদের প্রপোর্শনটা বেশি কেন? এমন কিছু যে হয়তো তারা কোনো স্পেশাল সুযোগ পাচ্ছে যেটা মেয়েরা কম পাচ্ছে? এইটা আসলে না, সুযোগ কম বেশি এটা যদি আসলে এই সময় আমি এসে বলি, এটা তো এটা আসলে মেক সেন্স করে না। এখানে আসলে মানে এটা বেশ আগেকার দিনে, হয়তোবা ১০ বছর আগের সিনারিওতে বলতে পারি। তখনকার দিনে হয়তোবা ছেলেরা একটু কম্পিউটার নিয়ে বেশি ঘাটাঘাটি করা, একটু আর্লি এজ থেকে বেশি ঘাটাঘাটি করা, এরকম একটা ইয়ে ছিল। তো কোডিং তো বেসিক্যালি আসলে কম্পিউটার নিয়ে গুতাগুতি করা এভাবেই শুরু হয়। তো এই কারণে হয়তোবা ছেলেদের মধ্যে প্র্যাকটিসটা একটু ছোটবেলা থেকে গড়ে ওঠে, এবং পরবর্তীতে হচ্ছে কোডিং এর শুরুতে সবারই একটা ভীতি থাকে। তা আমারও ছিল। শুরুতে আসলে একটা হোল নিউ জিনিস, যখন আন্ডারগ্র্যাড এর আগে আমি তো কোথাও কোডিং করিনি, তো একটা পুরা নতুন জিনিস যখন আসলে আন্ডারগ্র্যাডে শেখানো হয়, এটা শেখাটা একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আসলে
যারা হয়তো বা আগে থেকেই প্র্যাকটিসটা করে তাদের ভীতিটা থাকে না, এজন্য দেখা যায় যে তারা আরো এগিয়ে যেতে পারে ইজিলি, এবং তারা ক্লাসের কোডিং এর বাইরে আরো হয়তো বাইরের চ্যালেঞ্জেস গুলো নিতে পারে আর কি। কিন্তু কেউ যদি আসলে দেরি করে এটা শুরু করে, তাহলে হচ্ছে তাহলে যে জিনিসটা হয় যে ভীতিটা কাটাতেই অনেক সময় চলে যায়, তখন আসলে নতুন করে চ্যালেঞ্জেস নেওয়া তা হয়তো বা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে এটা, কিন্তু এখনকার দিনে আমার মনে হয় যে এখনকার দিনে কোনো মেয়েরা মানে কম্পিউটার থেকে দূরে থাকে বা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে না, এই সংখ্যাটা খুব কম। তো এখন মানে কেউ ইন্টারেস্টেড হলে আমার মনে হয়, আমি ফার্স্টে যেটা বললাম যে সে নিজের মতো করে জিনিসটা শিখে নেয় এবং ইভেন্চুয়ালি পারে। তো এই ক্ষেত্রে হয়তো বা একটা ফ্যাক্টর হতে পারে যে এই হ্যাকাথনস গুলার কথা যে বলছিলাম, সেগুলাতে অনেক সময় হয়তো টানা 48 ঘন্টার ইয়ে থাকে, তো সারা দিন রাত বাইরে থাকতে হয়। তো সেক্ষেত্রে হয়তো বা মেয়েদের একটা লিমিটেশন থাকতে পারে ওইসব মানে ওইসব কম্পিটিশনসে পার্টিসিপেট করার জন্য। তো সেটা অ্যাড্রেস করার জন্য তো আমি বলবো যে যাদের আসলে মানে হয়তো বা বাসা থেকে কিছুটা একটু মানে সেফটি নিয়ে ইনসিকিউর বা এরকম কিছু, সেই সব ক্ষেত্রে আসলে এই প্রবলেমটা টিচারদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং কোনো টিচার যদি আসলে দেখে যে কোনো মেয়ে পার্টিসিপেট করতে চাচ্ছে এবং তার অনেক পোটেনশিয়াল আছে, তো সেক্ষেত্রে আসলে টিচারদেরকে হয়তো বা বাবা মাকে রিচ আউট করতে হবে। এটার থেকে মানে মোর রিলায়েবল ওয়ে অফ কনভিন্সিং প্যারেন্টস আমি আর জানি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সেম জিনিসটা এটা জাস্ট ইয়ার ক্ষেত্রে না, এটা যে কোনো মানে অলিম্পিয়াডের ক্ষেত্রেও হতে পারে, যেগুলো হয়তো বা ঢাকার বাইরে থেকে মানুষের ঢাকায় আসতে হয়, তো সেই সব ক্ষেত্রে হয়তো বা অনেকে ঢাকার বাইরে থেকে আস মানে আসার ক্ষেত্রে হয়তো বা অনেক বাধার ফেস করতে হয়। তো এটাও একই কথা বলবো, এক্ষেত্রেও আসলে টিচারদেরকেই মানে স্টেপস নিতে হবে, এবং স্টুডেন্টসদের জন্য হয়তো বা মানে টিচাররা যদি সাথে থাকে, অনেক গার্জিয়ানরা হয়তো বা একটু মানে সিকিউর ফিল করে। তো সেই ক্ষেত্রে টিচারদের আসলে এই সাপোর্টটা ইয়ে করতে হবে। আচ্ছা আপু, এখন হচ্ছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্টেম ফিল্ডে বা টেকনিক্যাল যে কোনো ফিল্ডে দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে সবাই একটু সংশয় প্রকাশ করে। মানে যেমন দেখা যায় যে বাসায় হয়তো কারো ছেলে মেয়ে দুজনেই কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে, দুজনেই মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু বাবা মা দেখা যাবে ফোনে একটা সমস্যা হলে মেয়েকে না গিয়ে বলবে, ছেলে বলবে বাবা একটু দেখ তো কি হয়েছে। তো এইরকম যে সংশয়টা আপু, এই সংশয়টা আপনার সাথে কখনো এমন ইনসিডেন্ট ঘটে থাকলে একটু আমাদের সাথে শেয়ার করবেন। আর আপু আমাদেরকে একটু বলবেন যে এই বিষয়ে একজন অভিভাবকের আসলে মনোভাবটা কেমন হওয়া উচিত। এটা আসলে আমাদের মানে অনেক, আমরা যদি আসলে অনেক আগের কথা চিন্তা করি, অনেক আগে দেখা যায় যে এইসব ইঞ্জিনিয়ারিং বা টেক ফিল্ডে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে কিন্তু অনেক কম ছিল। ইভেন আমিও যদি আমার আন্ডারগ্রাড জার্নির কথা বলি, সেটা কিছুদিন আগে, বাট অনেক বেশি আগের না। আমার যেমন ফার্স্ট ইয়ার ছিল 2015 সালে, 10 বছর আগে, তো 11 বছর আগে। তো আমাদের সেকশনে 65 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু মাত্র 11 জন মেয়ে ছিল। তো বলতে গেলে হচ্ছে মেল ফিমেল রেশিওটা হচ্ছে 5:1। তো এটা ওই সময় ছিল, আরো আগে তো আরো অনেক সময় ছিল। তো এখন আবার কিছু কিছু ফিল্ডে হয়তো বা মেয়েদের সংখ্যা বেশি, যেমন মেডিকেলে হয়তো বা ছেলে মেয়ের প্রপোর্শন সমান, বা মেয়েদের সংখ্যাটাই মনে হয় একটু বেশি আর কি, ঠিক জানি না। তো সেই ক্ষেত্রে আসলে একটা মেয়েদের ইচ্ছার কথা বললাম যে কোডিং টাইপ বা অনেক টাইপের জিনিসে হয়তো বা মেয়েরা ওই, জানি না, এটা হয়তো বা চারপাশটা দেখে হয়তো ওই ইন্টারেস্টটাই পায় না। এখন নিজের থেকে যদি আসলে ওই ইন্টারেস্টটা বা ওই কিউরিওসিটিটা না জাগে, তাহলে কিছু করার নাই, কারণ আমি যদি আসলে একটা জিনিস না চাই, আমি কখনোই এটাতে সাকসেসফুল হতে পারবো না। এবং তো এই ক্ষেত্রে আসলে আর তো অভিভাবকদের ক্ষেত্রেও এই ক্ষেত্রে আসলে ছেলেটার কাছে যাওয়া প্রবলেমের ক্ষেত্রে তো সেটা আসলে এটা এটা সবার মধ্যেই মানে অনেক আগে তো আরো বেশি এই জিনিসটা ছিল যে ছেলেরাই টেক ফিল্ডে মানে শুধু ছেলেরাই মনে হয় কাজ করে, তখন হয়তো মেয়েরা কেউই কাজ করতো না। যেমন আমার আব্বুর কলিগদের মধ্যে মনে হয় শুধু একজন বা দুইজন মনে হয় মেয়ে আছে যাদেরকে সবাই চেনে, মানে এত কম সংখ্যা, এই জন্য আর কি। তো এখানে হচ্ছে, তো এইটা কিন্তু এখন তো জিনিসগুলো আস্তে আস্তে নিউট্রালাইজড হচ্ছে, এখন তো ছেলে মেয়ের সংখ্যা সব কিছুতেই আমরা মোটামুটি 50-50 না হলেও অ্যাটলিস্ট আগের থেকে ডিসপ্রপোর্শনেট রেশিওটা আমরা কম দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই মাইন্ডসেটটা আসলে মানুষের একদিনে তৈরি হয় না। মাইন্ডসেটের উপর অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, অনেক হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, অনেক কিছু ডিপেন্ড করে। আমরা হয়তো বা এখন এটা নিয়ে কথা বলছি, বাট আমাদের মাইন্ডসেটটাও কিন্তু হয়তো বা কিছু জায়গায় আমরা আটকে আছি এখানে।
তো সেটা আসলে আমরা যত দেখবো যে ইউনিফর্মিটি আসছে সব ফিল্ডে, তত হয়তো বা আমাদের এই মাইন্ডসেট গুলো মানে চলে যাবে। বাট এই আমাদের মানে আমি বিশ্বাস করি যে কোনো মাইন্ডসেট যদি আমাদের অলরেডি ফর্ম হয়ে যায়, সেটাকে সেটাকে আসলে চেঞ্জ করার দায়িত্বটা কারণ না। কারণ এটা যেটা হয়েছে সেটা আগের জেনারেশন করে গেছে, সেটা আমাদের জন্য হয়নি। তো এখন এই জেনারেশনে বিলং করে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রথমত নিজেকে প্রুফ করা, কারণ নিজেকে প্রুফ না করলে মাইন্ডসেটও কোনোদিন চেঞ্জ হবে না। নিজের কাজে ফোকাস থাকতে হবে। আর এটা শুধু বাসা না, আশেপাশে আসলে কে কি বললো না বললো এটা নিয়ে মানে এত বেশি ওয়ারিড হলে তো আমি আসলে কাজে ফোকাস হারাই ফেলবো। তো এই জন্য, এবং যে যেটা ভাবে এটা যে কোনো ক্ষেত্রেই ট্রু, যে এটা অ্যাকচুয়ালি তার মাইন্ডসেট রিফ্লেক্ট করে, এটা আমার ল্যাকিংস বা ইয়ে না। তো সেই ক্ষেত্রে, এবং এটা জাস্ট ছেলে মেয়ে না, এটা যে কোনো ক্ষেত্রেই আমি বলবো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো জিনিস যেটা আসলে হয়তো বা আমাকে নেগেটিভ ফিলিংস দিচ্ছে সেটা থেকে দূরে সরে আসাটাই ইম্পর্টেন্ট। দূরে সরে এসে নিজের কাজটা অনেস্টির সাথে, আহ পেশেন্সের সাথে নিজের কাজটা করে যাওয়া অনেক ইম্পর্টেন্ট। আর যদি এটা যদি আমার বা আমার চারপাশের কারো লাইফ এফেক্ট করে, যেমন আমি যদি দেখি যে কোনো মেয়ে আসলে কোনো কম্পিটিশন যেতে পারছে না নানান বাধার কারণে, সেখানে যদি আমার কিছু করার থাকে, আমার কাউকে বোঝানোর থাকে, আমি আসলে সেই স্টেপটা নিব। কিন্তু মানে কে কি বললো, ও ছেলের কাছে হেল্প চাইলো না মেয়ের কাছে হেল্প চাইলো, আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে এতটা মাথা না ঘামানোটাই নিজের স্যানিটি মেনটেন করার জন্য বেটার হবে। ভালো কথা বলেন আপু। তার মানে এখন থেকে বাবা মা এমন করলে আমরা রাগ হব না, আমরা শুধু একটা মুচকি হেসে নিজেদের কাজ করতে থাকবো। আপু এখন হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে যে মেয়েদের যে আমরা বুঝলাম যে হ্যাঁ কারো একজন ইন্টারেস্টের দরকার আছে তার ওই বিষয়টা নিয়ে সামনে পড়াশোনায় আগানোর জন্য, কিন্তু আপু দেখা যায় যে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে, যেমন অ্যাডমিশন টাইমে মেয়েদেরকে ফোর্স করা হয় যে তুই মেডিকেলেই পড়বি, তুই অন্য কোথাও পড়তে পারবি না। কিন্তু একটা মেয়ের যদি ইচ্ছা থাকে যে সে কসমোলজি নিয়ে পড়তে চায় বা অ্যাস্ট্রোনমি ফিল্ডে কাজ করতে চায়, তখন এই বিষয়ে তো পরিবারের একটু সাপোর্টিভ হওয়া উচিত, তাই না? তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু ছোট্ট একটু কথা বলতেন যে ফ্যামিলি এই বিষয়ে আমাদেরকে কিভাবে ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এটা আমি দুইটা পার্সপেক্টিভ থেকে এই উত্তরটা দিই। প্রথমত হচ্ছে আমার মনে হয় অ্যাস্ট্রোনমি ফিল্ডটা এটা শুধু মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং মানে আমি বলবো না যে এখানকার পড়াশোনা খুব কঠিন। হ্যাঁ, কিছু মানে থিওরিটিক্যাল কসমোলজি হয়তো বা অনেক কঠিন, বাট আমি আসলে ওই লাইনে কাজ করি না। আমি বেসিক্যালি কম্পিউটেশনাল অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করি। সো বেসিক্যালি আসলে যারা সিএসসি তে পড়ে তারাও অনেকটা এই টাইপের কাজই করে। তো আমার কাজের ক্ষেত্রে যে কাজটা খুব কঠিন বা খুব চ্যালেঞ্জিং এটা না, বাট এই ফিল্ডে আসাটা চ্যালেঞ্জিং, কারণ এই ফিল্ডটা খুবই ছোট, খুবই স্পেশালাইজড এবং হাইলি সিলেক্টিভ। একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হয়তো একটা গ্রাজুয়েট অ্যাডমিশনের সময় একটা ডিসিপ্লিনে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমার মনে হয় 30 থেকে 40 জন নেওয়া হয়, যেখানে অ্যাস্ট্রোনমিতে মাত্র 3-4 জন নেওয়া হয়। তো প্রপোর্শনটা খুব মানে সংখ্যাটাই খুবই কম আসলে। নট দ্যাট মানে পার্সেন্টেজ কম হলে দেখা যায় যে অনেক সময় হয়তো বা মানে যারা অনেক ভালো করে তারা হয়তো বা সুযোগটা পেয়ে যায়, কিন্তু যদি আসলে মানে পজিশনই না থাকে তাহলে তো পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো এটা ছেলে আর মেয়ে সবার ক্ষেত্রেই এটা চ্যালেঞ্জিং এটা। এবং এরকম ফিল্ডে ছেলেরা আসতে চাইলে তারাও হয়তো বা কিছু মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমরা হয়তো শুধু মেয়েদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, সব সময় হাইলাইট করি, বাট অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ আমার মনে হয় যে কোনো মানুষের লাইফেই থাকে। তো এই ক্ষেত্রে প্রথমে আমি জাস্ট অ্যাস্ট্রোনমি চ্যালেঞ্জের কথাটা বলি, যেটা ছেলে আমি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং পরবর্তীতে আমি শুধু মেয়েদের কথাটা বলছি। তো এই ফিল্ডটা নিয়ে যদি আসলে মানে এনকারেজ না করা হয়, বা এটা জাস্ট অ্যাস্ট্রোনমি না, এটা হয়তো বা কেউই যদি ডিফারেন্ট কিছু করতে চায়, ক্রিয়েটিভ কিছু করতে চায়, অনেকে হয়তো বা নাটক নিয়ে পড়তে চায়, কেউ হয়তো সাহিত্য নিয়ে পড়তে চায়, যেগুলো খুব একটা এনকারেজ করা হয় না। তো সেসব ক্ষেত্রে আসলে বলবো যে মানে এনকারেজ করা হয় না সেটার অবশ্যই একটা কারণ আছে, কারণ এই ফিল্ডগুলোর জব ফিল্ডটা অনেক ছোট, এবং অবভিয়াসলি পড়াশোনা করে সবার একটা at the end of the day we need to earn or get a job। তো এই ক্ষেত্রে আসলে কিন্তু যে আসলে যেটাতে খুব প্যাশনেট তার, সেটা না করলে তার হয়তো বা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই থাকে না তখন কাজে। হয়তো বা আমার আমার একটা কিছুতে ইন্টারেস্ট নাই, আমি জোর করে অন্য কিছু করতে গেলে আমি হয়তো বা মানে আমার আমার মেন্টাল স্টেটটাই ভালো থাকবে না, আমি আমার পুরো এফোর্টটাও দিতে পারবো না, এবং একটা সময় আমি হয়তো বা খুব এক্সস্টেড হয়ে যাবো, যেটা কন্টিনিউ করতে পারছি না। তো এই ক্ষেত্রে যাদের আসলে ডিফারেন্ট কিছু করার ইচ্ছা থাকে তাদের মনোবল থাক দৃঢ় মনোবল থাকাটা খুবই দরকার। এবং এটা মানে
এটার কোনো বিকল্প নাই এবং এটাই একমাত্র জিনিস যেটা থাকতে হবে। এবং এই জন্যই আমি ফার্স্ট একটা কথা বললাম যে আসলে মাইন্ডসেট, কার কি মাইন্ডসেট সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট আমি যদি একটা কিছু করতে চাই তাহলে আমার আসলে আমার ভেতরে ওই শক্তিটা থাকতে হবে যে না আমি এটাই করব, যে যাই বলুক না কেন। এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যখন আমি জানি যে এটা আমার এটা করতেই ভালো লাগে, অন্য কিছু করে করে হয়তো বা আমি আমি স্যাটিসফ্যাকশনটা পাবো না। সো সেই জন্য আসলে আমার মানে আমার 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 ফিল্ডে আমাকে ফোকাসড থাকতে হবে এবং আমার মধ্যে ওই জিনিসটা ইয়ে করতে হবে যে আমি এই কাজটাই করব। এখন যেমন আমি এই ক্ষেত্রে আসলে আমার রিলেটেবল স্টোরিজ আছে, আমি আমার স্টোরিজ গুলো শেয়ার করি। যেমন আমি অ্যাস্ট্রোনমিতে পিএইচডি করছি, 5 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো হচ্ছে আমাকে যারা খুবই ওয়েল উইশার এবং ভালোর জন্যই বলে এটা, তারা মানে আমাকে এখনো বলে যে আবার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে যেতে। কিন্তু আমি কিন্তু বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং এ ট্রিপল তে হচ্ছে আমি গ্রাজুয়েশন করেছি। সো বেসিক্যালি আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে ওটা ছেড়ে দিয়ে আমি অ্যাস্ট্রোনমিতে আসছি। বাট এখনো যদি কেউ বলে যে আবার ইঞ্জিনিয়ারিং এ সুইচ ব্যাক করতে, এবং যারা বলে তারা আমি বলছি যে তারা ওয়েল উইশার এবং তারা ভালোটা চিন্তা করেই বলছে, এরকম না যে ডিসকারেজ করার জন্য বলছে। আসলে এই ফিল্ডের অপরচুনিটিস গুলো লিমিটেড, সেই জন্য এই কথাগুলো বলছে। তো এই তো এটার জন্য আবারও সেই দৃঢ় মনোবল প্রসঙ্গেই আসতে হবে যে এখানে আসলে মনে করতে হবে যে এটা আমার ডিসিশন ছিল। আমি এই আমি এই ফিল্ডে আসতে চেয়েছি কারণ আমি জানি যে অন্য ফিল্ডে ইঞ্জিনিয়ারিং এ আমার ভালো লাগবে না। তো এখন এই ফিল্ডের যে লিমিটেশনস গুলো আছে সেগুলো আসলে আমাকে একসেপ্ট করে নিতে হবে, যে অল্প কিছু জব আছে বা অল্প কিছু পিএইচডি পজিশন আছে, আমাকে সেখান থেকেই খুঁজে নিতে হবে। যদি একবারে না পাই আমাকে হয়তো সেকেন্ড বার ট্রাই করতে হবে। তো এই স্যাক্রিফাইসেস গুলো আসলে মানে যখন আমি ডিসাইড করবো আমি ডিফারেন্ট কিছু করব, তখন এই স্যাক্রিফাইসেস গুলো আমাকে ওই মুহূর্তেই এটা আসলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং পরবর্তীতে আমি হয়তো বা দেখবো যে যারা আমার সাথে ছিল, যারা হয়তো বা আমার মতো স্টুডেন্টও ছিল না, তারা এখন হয়তো বা অনেক হাই স্যালারি জব করে, কারণ তারা এমন একটা ফিল্ডে গেছে যেখানে অপরচুনিটিস অনেক বেশি। তো এগুলো দেখে আসলে মন খারাপ করা যাবে না, এবং এগুলো দেখে মন খারাপ হওয়াটা হয়তো বা স্বাভাবিক, বাট মন খারাপটা তখনই হবে না যখন আমি আসলে আমার মধ্যে একটা ফার্ম ডিটারমিনেশন থাকবে যে আমি এটাই করতে চাই, এটা আমার ডিসিশন ছিল এন্ড আই হ্যাভ টু কিপ গোয়িং। কি হচ্ছে, মানুষ কি করছে, আসলে মানুষের লাইফ থেকে এক্সাম্পল নেওয়া যাবে না, এক্সাম্পল নিতে হবে আমার ফিল্ডে যারা আছে তাদের থেকে। মানুষের সাথে মানে অন্য ফিল্ডের মানুষের সাথে কম্পেয়ার করে হতাশ হওয়া যাবে না। তো এটার জন্যই বলবো যে যারা এই ফিল্ডে আসতে চায় তাদের জন্য এই খুব দৃঢ় মনোবল এবং মানে স্যাক্রিফাইস করার অ্যাবিলিটিটা থাকতে হবে। এবং বাধা তো আসবে, যে কোনো সময়ই অনেক বাধা আসতে পারে ক্যারিয়ারে, বাট বাধা আসলেও এটা যে আমার ডিসিশন ছিল সেজন্য পেছনে ফিরে আসলে রিগ্রেটটা মনের মধ্যে রাখা যাবে না। আমার কাছে মানে আমার মনে করতে হবে যে অবস্টেকলস আসছে, সো আমার আসলে এটাকে ওভারকাম করতে হবে যেভাবেই করা যায়। বাট আমি কেন এই ফিল্ডে আসলাম এসব নিয়ে হতাশায় ডুবে যাওয়া যাবে না, তাহলে মানে সবকিছুই শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা আমার প্রথম পার্টে আনসারটা দিলাম, সরি এই আনসারটা হয়তো অনেক বড় হয়ে গেল। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে পার্টিকুলারলি কি প্রবলেম হতে পারে। তো এখানে হচ্ছে যেমন আমার আমার আমি তো বললাম যে আমার ক্লাস 6 থেকে ইচ্ছা ছিল অ্যাস্ট্রোফিজিক্সে আসার। সো এ লেভেলস এর পর তো খুবই ইচ্ছা ছিল যে, এবং তখন তো এখনো তো বাংলাদেশে আমার জানা মতে আন্ডারগ্রেড করা যায় না অ্যাস্ট্রোতে। আইইউবি তে হচ্ছে মনে হয় আন্ডারগ্রেড করে তারপর স্টার্ট করা যায়, আর তখন তো সেটাও ছিল না। তো আমি তো তখন তো আমার খুব ইচ্ছা ছিল বাইরে আসার, বাট তখন আমাকে বাসা থেকে বাইরে আসার পারমিশন দেয়া হয় নাই। তো তখন ডেফিনেটলি সে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। তো ইঞ্জিনিয়ারিং পড়াটা আমার এক প্রকার ইচ্ছার বিরুদ্ধে পড়তে হয়েছে। তো এটা হয়তোবা মানে মেয়েদেরকে আর্লি এজে বাইরে আসার ক্ষেত্রে বাধাটা একটু বেশি থাকে। ছেলেদেরকেও অনেক ক্ষেত্রে হয়তোবা ওই এজে আসতে বাধা দেয়, বাট মেয়েদের ক্ষেত্রে হয়তোবা একটু বাধা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা আসলে মানে বাইরে আসাটা অনেক খরচের ব্যাপার, অনেক সাপোর্টেরও ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে এটা আসলে মানে এটা অনেক বাসা থেকে হয়তো বা দেয়, অনেক বাসা থেকে হয়তো এই পারমিশন দেয় না। তো না দিলে কিছু করার নাই। মানে সবসময় তো আর মানে সবকিছু থেকে বের হয়ে এসে নিজের মতো মানে সবকিছু করা হয়তো বা পসিবল হয় না। আমি হয়তো নিজের মতো একটা ফিল্ডে সুইচ করতে পারি, বাট নিজের মতো করে বিদেশে চলে আসা এটা ওই এজে মনে হয় না এটা কারোর পক্ষে পসিবল হয়। তো সেই ক্ষেত্রে তখন আমার সামনে কি অপরচুনিটি ছিল, আমার সামনে একটাই হয়তো ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়া। তো সেক্ষেত্রে তখন সেটা করতে হবে, কারণ আসলে জীবনে সবসময় আমরা যেটা চাবো সেটা পাবো না, এবং এটাকে একসেপ্ট করতে হবে। তো তখন কি- কিন্তু তখন আমার কাছে যেটা ছিল যে আমি যদি পরবর্তীতে গ্রাজুয়েট স্টাডি করতে আসি অ্যাস্ট্রোনমিতে, আমার ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছে 6টা মাস শেষ করতে হবে। এখন
only thing which I can show to the graduate committee is my result. তো এই জন্য আমার ইঞ্জিনিয়ারিং করতে না ভালো লাগলো, আমি চেষ্টা করে গেছি যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি, কারণ খারাপ রেজাল্ট তো আরো একটা নেগেটিভ জিনিস হয়ে যাবে আমার পরবর্তীতে, আমি যখন অ্যাকচুয়ালি আমার ড্রিমটা ফুলফিল করবো। তো সামনে যেটা আসে সেটা অনেক সময় হয়তো বা মানে না ভালো লাগলেও সেটাতে আসলে কাজটা করে যেতে হবে, সো দ্যাট ফিউচারে আমি যেটা চাই সেটা যেন আমি করতে পারি। এবং তার পাশাপাশি অপরচুনিটিস গুলো আসলে মানে সিক করতে হবে। আমি আমি আবারও সরি, আনসারটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় যে এটা এটা অনেক রিলেটেবল, এই জন্যই বলছি। তো তখন আমি আসলে চিন্তা করলাম যে আমি কি করতে পারি এখন, কারণ আমি যখন গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করব, আমার তো কোনো অ্যাস্ট্রোনমির এক্সপিরিয়েন্স থাকবে না আসলে। তো যখন হচ্ছে আমি আমি অ্যাস্ট্রোনমির কোর্স গুলা করতাম, অনলাইন কোর্সেস তো অনেক আগে থেকে আছে, সেসব টুকটাক করতাম। কিন্তু তারপর আমার মনে হলো যে আসলে অনলাইন কোর্স বা অনলাইন সার্টিফিকেট এটার কতটুকু আর ভ্যালু পাবো পিএইচডি করার সময়। তো তখন আমার মনে হলো যে মানে আমি সবসময় at the back of my mind আমি সবসময় আসলে এই চিন্তাটা করতাম যে আমার অ্যাস্ট্রোনমিতে সুইচ করবো, এটার জন্য আমার কি কি করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে আমাদের আন্ডার গ্র্যাডে থিসিস করতে হয় ফাইনাল ইয়ারে। তো তখন আমি আমার সুপারভাইজার যিনি ছিলেন, ওনাকে আমি এমন একজনকে চুজ করলাম যিনি হচ্ছেন মেশিন লার্নিং নিয়ে কাজ করেন। তখন আমি চিন্তা করলাম যে মেশিন লার্নিং তো আসলে যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করা যায়। তো তো আমি তো আমার যে সুপারভাইজার ছিলেন উনি উনি কাজ করতেন হচ্ছে সিগন্যাল প্রসেসিং নিয়ে, উনি তো মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর। তো আমি ওনাকে যে বললাম যে স্যার আমার অ্যাস্ট্রোনমিতে খুব ইন্টারেস্টেড, আমি আসলে মেশিন লার্নিং নিয়ে আপনার আন্ডারে কাজ করতে চাই, বাট আমি অ্যাস্ট্রোনমি একটা প্রবলেম নিয়ে কাজ করতে চাই, এবং উনি রাজি হলেন। তো আরিফুল হক স্যার, আমি আসলে এই পডকাস্টের মাধ্যমে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনার মাধ্যমেই আমার আসলে অ্যাস্ট্রোনমি রিসার্চের জার্নিটা শুরু হয়, এবং আমি আসলে তখন ওই কাজটা হয়তো বা তখন না করতে পারলে আমার জন্য গ্রাজুয়েট অ্যাডমিশনটা আরো কঠিন হয়ে যেত। তো যাই হোক, এগুলো পার্সোনাল স্টোরিজ, অনেক কিছু বললাম, বাট মূল কথা হচ্ছে প্রথমত কোনো মানে খুব সিলেক্টিভ ফিল্ডে যদি আসতে হয়, তাহলে নিজের মধ্যে ওই মনোবলটা সবসময় রাখতে হবে যে আমি এটাই করতে চাই। এবং আমার মনে হয় এইসব ফিল্ডে তাদেরই আসা উচিত যাদের মধ্যে আসলে এরকম একটা জিনিস কাজ করে যে আমি ওটাই করতে চাই। আমার মধ্যে ছিল সবসময় যে আমি অ্যাস্ট্রোনমি পড়তে চাই, অন্য কিছু করে আমি হয়তো বা আমি হয়তো বা মানে ক্যারিয়ারে অনেক হাই পজিশনে যাব, আমি হয়তো বা অনেক হাই স্যালারি জব পাবো, বাট আমি কখন আসলে হ্যাপি হব না। আমার মধ্যে ওর জিনিসটা সবসময় ছিল। তো যাদের মধ্যে এই জিনিসটা আছে তাদেরই এই ফিল্ডে আসা উচিত, যাতে করে পরবর্তীতে কোনো অবস্টেকলস আসলে যেন রিগ্রেট না করে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাস্ট্রোনমি ক্ষেত্রে বাইরে আসাটা অনেক দরকার হয়, সেটা হয়তো বা সবসময় সবার ক্ষেত্রে পসিবল হয় না। তো সেক্ষেত্রে একটা সময় তো অবশ্যই পসিবল হবে, সব সময় তো আর নিশ্চয়ই বাসার পারমিশন আমাদের সিক করতে হবে না। তো যতদিন পর্যন্ত আমাদের আসলে সেটা সম্ভব হচ্ছে না, ততদিন আমাদের যেটা করতে হচ্ছে সেটাই মন দিয়ে করে যেতে হবে। পাশাপাশি নিজের যে গোল, সেটা আজকাল বাসায় থেকে অনেক কিছু হয়, অনেকভাবে হতে পারে। অনেক সময় অনেক ইউনিভার্সিটি প্রফেসরদেরও মানে বাইরের ইউনিভার্সিটিদের প্রফেসরদেরকেও রিচ আউট করে, তাদের সাথে হয়তো বা কোলাবোরেশনের সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে করা যায় সেসব এক একজনের জন্য এক একটা ওয়ে ওয়ার্ক করে, তো সেটা খুঁজে বের করতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি রিসার্চ প্রজেক্টের সাথে ইনভলভ হতে হবে। আমরা আপুর জার্নিটাও আরো বেশ খানিকটা জেনে ফেললাম। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপু আমাদের বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে স্টুডেন্টদের বাইরে অ্যাস্ট্রোনমি বা কসমোলজিতে যে উচ্চশিক্ষা মানে হায়ার স্টাডিজ এর জন্য কেমন অপরচুনিটিস দেওয়া হয়, আপু আমাদের কাছে যদি শেয়ার করতেন। আচ্ছা, আসলে যখন মানে অ্যাডমিশন দেয়া হয় তখন তো আসলে কে কোন দেশ থেকে আসছে এটা আসলে দেখা হয় না, বেসিক্যালি ইয়েটাই দেখা হয় যে কার প্রোফাইলটা। তো সেই ক্ষেত্রে এবং ডাইভার্সিটি কনসেপ্টটা হচ্ছে এসব মানে ডেভেলপড কান্ট্রিজে অনেক বেশি দেখা হয়। মানে ডাইভার্সিটি মানে হচ্ছে বেসিক্যালি আমরা চাই যে মানে সব ধরনের ভেরিয়েশন থাকবে আমাদের স্টুডেন্টসদের মধ্যে, সেটা ইন টার্মস অফ জেন্ডার, সবাই ছেলে বা সবাই মেয়ে যেন না হয়, বা হচ্ছে আহ, মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মহাদেশ থেকে যেন আসে, এরকম কিছু দেখা হয়। তো এই ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিজ এর হয়তো বা একটু হলেও সুবিধা থাকে, বাট এটার উপরে অবশ্যই প্রোফাইলটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো সেক্ষেত্রে আহ নিজের মানে প্রোফাইলটাকে হচ্ছে ডেভেলপ করতে হবে। সুযোগের ক্ষেত্রে ইউরোপে আমার জানা মতে অনেক জায়গায়, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তো আছেই পড়ার সুযোগ, হয়তো অন্য দেশেও আছে, অন্য দেশ সম্পর্কে আমার অত ধারণা নেই। তো আমি ইউএসএ কথাটাই বলি আর কি। ইউএসএ সম্পর্কে আমার মানে
আমার যথেষ্ট ধারণা আছে। তো ইউএস এর ক্ষেত্রে রিসার্চটাকে খুবই মানে প্রায়োরিটাইজ করা হয়। অন্য জিনিস যেমন হয়তো অ্যাস্ট্রো অলিম্পিয়াড বা ভলান্টিয়ার হিসাবে কোথাও কাজ করা বা অনলাইন কোর্সেস, এগুলোর হ্যাঁ ভ্যালিউ আছে, বাট আসলে পিএইচডি করার সময় তো আলটিমেটলি রিসার্চই করতে হবে। সো বেসিক্যালি রিসার্চটাকেই মেইন প্রায়োরিটাইজ করা হয়। সো এই ক্ষেত্রে আসলে মানে রিসার্চের সাথে কিভাবে যারা অ্যাস্ট্রোনমিতে আসতে ইন্টারেস্টেড তাদের আসলে আন্ডারগ্র্যাড থেকে কিভাবে রিসার্চে ইনভলভ হওয়া যায় সেটা চিন্তা করতে হবে। তো এখন আমার মনে হয় যে আইইউবি প্রোগ্রামের মাধ্যমে সেটা একটা খুব মানে সলিড একটা ফাউন্ডেশন আছে, সেটাতে যদি ইনভলভ হওয়া যায় সেটা খুবই ভালো। অন্য দেশের যেটা বললাম, অন্য দেশের বিভিন্ন প্রফেসরকে রিচ আউট করা যেতে পারে, এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা রেসপন্স আসবে না, কারণ প্রফেসররা তো নিজেদের স্টুডেন্টদের নিয়ে অনেক বিজি থাকে। বাট বিভিন্ন ভাবে আসলে অ্যাপ্রোচ করে যেতে হবে, এবং তার আগে নিজের সামান্য কোনো অভিজ্ঞতা আসলে মানে অর্জন করতে হবে, কারণ একদম এক্সপিরিয়েন্স ছাড়া একজন প্রফেসর কেনই বা আমার সাথে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে এবং এখনকার দিনে মানে যে কোনো জিনিস শেখাটাও অনেক ইজি হয়ে গেছে। এখন হয়তো পেপারও পড়তে হয় না, একটা পেপার একটা এআই প্ল্যাটফর্মে দিলেই আমরা সামারিটা পেয়ে যাচ্ছি, আমরা অনেক সময়ও ওভাবে সলভ হচ্ছে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো যে এখন তো মানে কমিউনিকেশনটা অনেক ইজি। সো আমি আসলে পুরো বাংলাদেশের মধ্যে কে কে এই ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড, আমি কিন্তু সেরকম একটা গ্রুপ খুব ইজিলি বের করে ফেলতে পারি। তো বের করে, এবং রিসার্চ ইজ অল অ্যাবাউট কোলাবোরেশন। আমি যদি আসলে অনেক মানুষের সাথে মানে অনেক মানুষকে পাই যাদের ইন্টারেস্ট আমার সাথে মিলে, তো সবাই মিলে হয়তো বা সেখানে খুব সিনিয়র কোনো পার্সনের সুপারভিশন ছাড়াও আমি হয়তো বা টুকটাক কোনো একটা প্রজেক্ট, একটা ছোট একটা প্রজেক্ট করতে পারি, একটা আইডিয়া বের করে ফেলতে পারি। তো ওই আইডিয়ার মাধ্যমে বা যতটুকু এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করব, সেটার মাধ্যমে আমরা হয়তো এরপর সিনিয়র কাউকে রিচ করতে পারি। এবং সেটা ফার্স্টে দেশের মধ্যে হলে ভালো, তারপর দেশে কারোর সাথে কাজ করে কোলাবোরেশনের মাধ্যমে বিদেশি কারোর সাথে হলে, বা বাংলাদেশি এখন অনেক মানুষের অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করে যারা বিদেশে আছে, তাদেরকে রিচ আউট করা যেতে পারে। তো তাদের সাথে আসলে কাজ শুরু করা যেতে পারে। তো মেইনলি আসলে মানে রিসার্চ এক্সপিরিয়েন্সটা গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট। বাকি যা আছে সেগুলো তো আছে। তো এই রিসার্চ এক্সপিরিয়েন্স এর জন্য আসলে মানে সামহাও নিজেকে আসলে এই কাজটা শুরু করতে হবে। আর যদি একেবারে কাউকে না পাওয়া যায়, তাহলে আমার মনে হয় একদম নিজে থেকেও ছোটখাটো কোনো একটা কাজ করা যায়। হয়তো বা সেটা কোনো ভালো পাবলিকেশনে যাবে না, বাট আমি তো একটা কাজ শিখলাম। কেউ যদি একটা অ্যানালাইসিস পুরো করে থাকে, আমিও যদি ওই এক্সাক্ট কাজটাই করি, হয়তোবা সেখানে কোনো নভেলটি নাই, সেটা আমার পাবলিকেশন হবে না, বাট আমি তো জানলাম, আমি একটা নতুন ডেটাবেস সম্পর্কে জানলাম, কারণ আমি তো এই কাজটা করিনি, ওই কাজটা অন্য মানুষ করেছে। সো বেসিক্যালি আসলে রিসার্চের সাথে নিজেকে ইনভলভ হতে হবে। সেটা যত মানে হায়ার কোলাবোরেশন হয় তত বেটার, যদি নাই হয় অল্প মানুষ বা একদম নিজে নিজেও কাজ করা সম্ভব। সাপোর্ট তাহলে আমরা যেটা জানলাম যে আমরা যারা হচ্ছে আন্ডারগ্র্যাড বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছি বা করছি, আমরা হচ্ছে রিসার্চে যুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে অ্যাস্ট্রোনমি ফিল্ডে আর কি আস্তে 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 আমরা প্রবেশ করতে পারি। সেটা আপু আই গেস সবার জন্য প্রযোজ্য না। আপু যারা আগে থেকেও হচ্ছে অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্ট ছিল বা অনার্সে উঠে ইন্টারেস্টেড হচ্ছে, আই গেস আপু সবার জন্য প্রযোজ্য। তারপর যদি এমন হয় যে কেউ একজন অনার্সে থাকতে তার ফিল্ড ডিফারেন্ট ছিল, যেমন আপনি আপু ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, তো আপনার যদি আপু ট্রিপলিতে কিছু রিসার্চ থাকতো, পরে আপনি যদি অ্যাস্ট্রোনমিতে সুইচ করতে চাইতেন, তখন কি কেমন বাধার সম্মুখীন হওয়া হতো? আর রিসার্চ ডিফারেন্ট ফিল্ডে থাকা এটা তো বাধা না, অবশ্যই এটা অবশ্যই একটা পজিটিভ সাইড যে আমি হচ্ছে মানে রিসার্চের কিছু কোর জিনিস আছে, যেমন একটা প্রবলেম আইডেন্টিফাই করা, গ্যাপ আইডেন্টিফাই করা, মানুষের রিসার্চের মধ্যে কোন কাজটা হয়নি সেটাকে অ্যাড্রেস করা, একটা সলিউশন বের করা, নিজের কাজ ক্রিটিক্যালি করা। তো এটা যে কোনো ফিল্ডেই সেম আর কি। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি মানে অন্য ফিল্ডের রিসার্চ থাকা এটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এটা পজিটিভ ইম্প্যাক্টই ফেলবে। বাট আমি যদি এখন অ্যাস্ট্রোনমিতে কাজ করতে চাই, তাহলে অন্য ফিল্ডের রিসার্চ এক্সপিরিয়েন্স ডেফিনেটলি এতটা পজিটিভলি দেখবে না আমার অ্যাডমিশন কমিটি, যতটা অ্যাস্ট্রোনমি রিসার্চ এক্সপিরিয়েন্স দেখবে। তো সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা অন্য ফিল্ড থেকে অ্যাস্ট্রোনমি রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করা একেবারেই সম্ভব হচ্ছে না। এটাও হতে পারে, অনেকে হয়তো বা গ্রাজুয়েশনের পরপরই চলে আসে, এবং হয়তো গ্রাজুয়েশনের সময় ওই ফিল্ডের রিসার্চ বা অনেক আন্ডারগ্রেডে অনেক প্রেশার থাকে আসলে আমাদের। তো ওইগুলো করে হয়তো অন্য একটা ফিল্ডে রিসার্চ করার সবার জন্য সময় হয় না, বা অনেকে হয়তো টিউশনি করে, ওগুলো করেও অনেক সময় চলে যায়। তো এটা তো আসলে যার যার মানে অবস্থানের উপর ডিপেন্ড করে। তো যদি একদমই ওই ফিল্ডে রিসার্চটা না করা সম্ভব হয়, তাহলে যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডে রিসার্চ তো থিসিস ওয়াইজ বা বিভিন্ন প্রজেক্টের কারণে করতেই হয়, তখন সেটাই ফোকাস করতে হবে। মানে আমি একটা জিনিসই বললাম, আসলে সামনে যে কাজটা আছে সেটাতে ফোকাস করতে হবে, সেটা বেস্ট ওয়েতে করতে হবে। পাশাপাশি
মানে যতটুকু অপরচুনিটি সিক করে নিজের আসলে প্যাশনটা পার্সিউ করা যায় সেটা করতে হবে। এবং যদি মানে কারোর এই ফিল্ডের রিসার্চ একেবারেই না করা সম্ভব হয়, সেক্ষেত্রে সেটা এসওপিতে বলতে হবে যে আমি আসলে অন্য ফিল্ডে ছিলাম, বাট ওই ফিল্ডে আমি কাজটা এভাবে এভাবে করেছি আর কি, তো ওই ফিল্ডে আমি সাকসেসফুল সেটা দেখাতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে কিছু জিনিস হয়তো বা মানে চাইলে রিলেট করা যায়, যেমন মেশিন লার্নিং তো ট্রিপল তেও ইউজ করা হয়, অ্যাস্ট্রোনমিতেও ইউজ করা হয়, বা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো সেক্ষেত্রে মানে রিলেটেবল পয়েন্টস কি আছে সেটা বের করতে হবে। তো যে যে ফিল্ডে রিসার্চ করুক না কেন, সেটা আমি একটা এক্সাম্পল দিলাম মেশিন লার্নিং, বা যেটাই মানে রিলেট করা যায় সেটা বলতে হবে যে আমার আসলে টেকনিক্যাল টুলস এর নলেজ গুলো আছে, সো আমি এটাতে অ্যাপ্লাই করতে পারবো। আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমাদেরকে একটু সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য যদি আপনার জার্নিটা একটু আমাদেরকে বলতেন, ট্রিপলি বুয়েট ট্রিপলি এর একজন স্টুডেন্ট কিভাবে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে এখন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এন্ড অ্যাস্ট্রোনমিতে কাজ করছে, আপু আমাদেরকে একটু জার্নিটা শেয়ার করেন। আচ্ছা, জার্নিটা হয়তো বা বিভিন্ন প্রশ্নের উত্তরে মোটামুটি বলেই দিয়েছি, তো যাই হোক আবার তাহলে আলাদা করে বলি। আমার অ্যাস্ট্রোনমিতে পড়ার ইচ্ছা ক্লাস 6 থেকেই আমি ডিসাইডেড। তো তখন অনেকে আমাকে এটা বলতো যে যে এটা হচ্ছে আমার পাগলামি, বাট আমি জানতাম যে আসলে এটা আমার পাগলামি না, আমি আমি অ্যাকচুয়ালি এটাই করতে চাই। এবং বাইরের দেশে এই সাবজেক্ট আসলে আছে, এটা এরকম না, এন্ড ইটস আ মানে পিওর সায়েন্স। অনেকে হয়তো বা এটার সাথে বলতে পারে যে এটা সাথে অ্যাস্ট্রোলজিকে কেউ কেউ হয়তো রিলেট করে, হয়তো ভাবে যেটা হাত দেখার সাথে রিলেটেড, বাট এটা একেবারেই সেরকম না। বা এটার সাথে অনেকে হয়তো ভাবতে পারে যে এটার সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট হয়, যেটাও একেবারেই ঠিক না। ইটস আ পিওর সায়েন্স। সো যেরকম আসলে মেডিকেল সায়েন্স বা কেমিস্ট্রি যেরকম সায়েন্স, ইটস জাস্ট অ্যানাদার সায়েন্স আর কি। হয়তো বা অন্য সবকিছু ডিল করে হচ্ছে আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখি, যেমন মেডিকেল সায়েন্স আমাদের যে অসুখগুলো আমরা দেখি জাস্ট ওগুলো নিয়ে ডিল করে, বাট এটা হয়তো বা যেটা নিয়ে ডিল করে সেটা জাস্ট আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এটাই ডিফারেন্স আর কি। তো আমার আসলে যখন ইচ্ছা হয় আমি তখন থেকে ডিসাইডেড যে আমি এটা করব। তো তারপর থেকে আমি বিভিন্ন সময় আমি যে অপরচুনিটিস গুলো পেয়েছি আমি সেগুলো করেছি। এরকম না যে আমি সবসময় খুব সাকসেসফুল ছিলাম, যেমন ইউনিভার্সিটিতে এসে আমি অ্যাস্ট্রো অলিম্পিয়াডে পার্টিসিপেট করি মনে হয় 2 বার, এবং এবং কোনোবারই আমি কিন্তু পজিশন পাইনি। তো এরকম অনেক থাকবে, কি বলবো, মানে অনেক মানে অনেক সময় হয়তো বা মনে হবে এটা ইম্পোস্টার সিনড্রোম রিসার্চের ক্ষেত্রে শুধু না, অনেক সময় হয়তো মনে হয় যে কত মানুষ মানে কত মানুষ হয়তো প্রাইজ পাচ্ছে যারা আমার মতো প্যাশনেট না, এবং তারা আজকে অ্যাস্ট্রোনমিতে নাই, আমি আসতে চাচ্ছি, আমি পারছি না, তাহলে কি আমি আসলে ডু আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দিস? বাট এরকম আসলে মানে এই কোয়েশ্চেন্স গুলো আসবে, বাট এই কোয়েশ্চেন্স গুলো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, তাহলে এই কোয়েশ্চেন্স গুলোকে আসলে পাশ কাটিয়ে কাজ করে যেতে হবে। প্রতিদিনই নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে হবে। একদিন, 1 মাস বা 1 বছরে খুব বেশি ডেভেলপমেন্ট হবে না, বাট যতটুকু হয় ততটুকুই চেষ্টা করে যেতে হবে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে সব চেষ্টা করার পরও হয়তো বা অনেক কিছু আমাদের হাতের বাইরে চলে যায়। তো তখন আসলে কিছু করার নেই, বাট লিস্ট মানে একটা কনসোলেশন তো থাকে যে আই ট্রাইড মাই বেস্ট। সো চেষ্টা করে যেতে হবে, এটার কোনো বিকল্প নাই। মনোবলটা অনেক দৃঢ় রাখতে হবে, কোনোদিনই মানে পরবর্তীতে রিগ্রেট করা যাবে না যে আমি কেন এই ফিল্ডে আসলাম। আবার সবসময় এটাই মনে রাখতে হবে যে আমি এটা করতে চেয়েছি, অন্য কিছুতে আমি হ্যাপি ছিলাম না, এই কারণেই আমি এই ফিল্ডে এসেছি। আর তারপর হচ্ছে যেটা বললাম যে আমার মানে মেজর মাইলস্টোন যদি বলি, সেটা হচ্ছে আন্ডারগ্র্যাড এর সময় ওই কাজটা মানে অ্যাস্ট্রোনমি রিসার্চের সাথে ইনভলভ হওয়া, এবং এটা আমি আমার এসওপি তে খুব করে হাইলাইট করেছিলাম যে আমি ট্রিপল তে পড়েও আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করেছি, অনলি বিকজ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস। তো এই সুযোগটা সবার হবে না, কারণ আমাদের একজন ডিপার্টমেন্টাল সুপারভাইজার অন্য ফিল্ডে আসলে কাজ করতে দিবে না, দেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। বাট এই ক্ষেত্রে এখন অন্য যে অপরচুনিটিস গুলো আছে অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কাজ করে, বাংলাদেশে হোক, বাংলাদেশি যারা বিদেশে আছে, ওদেরকে অ্যাপ্রোচ করাটাই একটু বেটার হবে, কারণ প্রফেসরদেরকে মানে অন্য দেশি প্রফেসরদের অ্যাপ্রোচ করলে রেসপন্স পাওয়াটা একটু কঠিন হবে আর কি। তো তারপরে হচ্ছে আর যেটা বললাম যে একদমই না পারলে তো আসলে নিজে থেকে মানে নিজে নিজে যতটুকু কাজ করা যায়, অ্যাটলিস্ট যদি কেউ একটা জিনিস অলরেডি করে ফেলছে সেটাও যদি আমি করি, আমি অ্যাটলিস্ট আমার এসওপি তে বলতে পারবো যে আমি ওই ডেটা সেটটা নিয়ে আমার ধারণা আছে, এবং পরবর্তীতে আমি এটা করতে চাই, এবং আসলে কাজ করতে করতে মানুষের আইডিয়াটা মাথায় আসে। আর আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্স জিআরই দিয়েছিলাম, তো এখন আম, এটা আমি জানি না কোভিড এর পর থেকে আসলে জিআরই ইয়েটা অনেক কমে গেছে, জিআরই অনেক জায়গাতে ওয়েভ করে দিয়েছে, এবং এখনো হয়তো বা সেটা আর অত ভ্যালিউ হিসাব মানে অত ভ্যালিউ দেওয়া হয় না। বাট ফিজিক্স জিআরইটা আমার মনে হয় যে যারা
অন্য ফিল্ড থেকে আসছে, এটা যদি রিকোয়ারমেন্ট নাও থাকে তাহলে ফিজিক্স থিওরিটা দেওয়া যেতে পারে, কারণ এটাও একটা প্রুফ যে আমি আসলে ফিজিক্সের বেসিক সম্পর্কে জানি। এটা স্পেশালি অন্য ফিল্ড থেকে আসলে আমার মনে হয় কারোর জন্য দেয়াটা, এবং ফিজিক্স থিওরি বেসিক নলেজ এটা খুব ডিফিকাল্ট কিছু না। এবং এখন জানি না, এখন তো অনেক বছর পার হয়ে গেছে, বাট আমি যখন দিয়েছিলাম এটা খুব মানে আগের কোয়েশ্চেন্স গুলা স্টাডি করলে মোটামুটি ভালো করা যেত। তো ওখানে একটা ভালো স্কোর করা এবং দিয়ে ওটা বোঝানো যে আমি ফিজিক্স থিওরি না চাইলেও বলা যে আমি ফিজিক্স থিওরি দিয়ে এত স্কোর পেয়েছি, সেটাও একটা ভালো ইয়ে হতে পারে। তো ফিজিক্স থিওরি বা অ্যাস্ট্রোনমির বিভিন্ন কর্মকাণ্ড, সেটা ভলান্টিয়ারিং হোক, সেটা অলিম্পিয়াডে পার্টিসিপেশন হোক, নানান কিছু, বা এখন তো অনেক মানে মনে হয় ডেটা চ্যালেঞ্জেসও থাকে, তো সেগুলোতে পার্টিসিপেট করা, এগুলা মানে এগুলা করে যেতে হবে। অনলাইন কোর্সেস করা, বেসিক নলেজ যাতে থাকে, আন্ডার গ্র্যাডের কিছু জিনিস যাতে আমি আগে থেকে জানি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বললাম, আমি রিসার্চে ফোকাস করবো। আসলে রিসার্চ মানে এখন দিনকে দিন আসলে কম্পিটিশন অনেক বেড়ে যাচ্ছে। তো এখন একটা অ্যাডমিশন পাওয়াও কিন্তু অনেক ডিফিকাল্ট। 4-5 বছর আগে যেটা ছিল এখন কিন্তু সেটা আর নাই। তো সেক্ষেত্রে আসলে মানে রিসার্চের কোনো বিকল্প নাই। রিসার্চে ইনভলভ হয়ে নিজের আসলে ইয়েটা প্রুফ করা যাবে অলরেডি করে ফেলেছি সেটার জন্য। আর মানে টেক্সাস এ আসার জন্য স্পেসিফিক কোনো অ্যাডভাইস নাই, বাট বা এটা মানে মানে এটা তো কোনো স্পেসিফিক টার্গেটও কারোর হওয়া উচিত না, যারা অ্যাপ্লাই করে অনেক জায়গাতেই করে। সো বেসিক্যালি সব ইউনিভার্সিটির জন্যই এটা আর কি রিলেটেড। আর প্রফেসরদেরকে রিচ আউট করা যেতে পারে আগে থেকে যে আমি অ্যাপ্লাই করছি এরকম। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে এভরিথিং কামস ডাউন টু ইয়োর প্রোফাইল। কারণ প্রফেসরের প্রোফাইল না দেখলে জাস্ট রিচ আউট করলেই তো হবে না। সো আসলে প্রোফাইলটাকে ডেভেলপ করতে হবে, পার্টিকুলারলি রিসার্চ প্রোফাইলটাকে বিল্ড আপ করতে হবে। যদি একেবারেই অ্যাস্ট্রোনমি রিসার্চ না করার ইয়ে হয়, তাহলে যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডে যত ভালো রিসার্চ করা যায় করে অ্যাটলিস্ট কানেক্ট করে বলা যায় আমি এটা পারি। আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন হচ্ছে আপু কিছু ছোট ছোট প্রশ্ন করব আপু, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপু, আপনার ফেভারিট অ্যাস্ট্রোনমার কে? উম এটা আসলে আমি একজনের নাম মেনশন করতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় যে প্রত্যেকের অবদানটাই মানে এক মানে যে যে ফিল্ডে আসলে অবদান রেখেছে, প্রত্যেকটা অবদানই আমাদের জন্য অনেক, প্রত্যেকটা অবদানই অপরিসীম। এবং মানে প্রত্যেকের কন্ট্রিবিউশনের কারণেই আজকে আমাদের ফিল্ডটা হচ্ছে এই পর্যন্ত আসতে পেরেছে। তো এই কারণে যেমন পার্টিকুলারলি একটা ইয়ের কথা বলি, যেটা হচ্ছে মানে আমার সময় বলতে আর কি মানে আমার জন্মের কয়েক বছর পরের কথা, আমি অনেক আগে কিছু নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। যেমন যেমন কেপলারের ল গুলা, সেগুলা হচ্ছে একটা মানে রেভলিউশন ছিল। তারপর আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনস গুলা, সেগুলো একটা রেভলিউশন ছিল। তো প্রত্যেকের মানে প্রত্যেকের অবদানটাই আসলে স্পেসিফিক্যালি মানে প্রত্যেকের অবদানটাই আমার মনে হয় যে হাইলাইট করা উচিত। তো আমি আসলে এটাও পার্টিকুলারলি একজনের কথা বলতে পারবো না, বাট যে মানে যে টিমটা আসলে প্রথম বের করে, যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, যেখানে আমাদের এক্সিস্টিং নলেজ সব কিছু বলে যে গ্র্যাভিটির কারণে আসলে আমাদের ইউনিভার্সটা এক্সেলারেট করছে, সেটা আসলে দিনকে মানে আগে যদি কোনো একটা কারণে এক্সেলারেশনটা শুরুও হয়ে থাকে, এটা দিনকে দিন কমে যাওয়ার কথা এবং একটা সময় স্টেডি অথবা ডিসেলারেট করার কথা। কিন্তু আমরা আসলে ওই মানে ওই রেজাল্টস গুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে এক্সেলারেশন বা ইউনিভার্সের এক্সপ্যানশন আসলে দিনকে দিন বাড়ছে। তো এটা নিয়ে যে কাজ যারা কাজ করেছে তাদের মানে সেটা তো একটা নোবেল প্রাইজ উইনিং কাজ ছিল, এবং সেটাও একজন না, সেটাও টিম ছিল, এবং মানে ইন্ডিপেন্ডেন্ট টিমস ছিল যাদের রেজাল্ট হচ্ছে একই রকম আসার জন্য এটা হয়তো এতটা ভ্যালিডেশন পেয়েছে। তো সেটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটার জন্য হয়তো আজকে আমি সুপারনোভা কসমোলজি দিয়ে কাজ করছি, যে সুপারনোভা দিয়ে কিভাবে ওই ডার্ক এনার্জি প্যারামিটারটা, যেটার কথা বলি না, ম্যাটার ডেনসিটির কথাই বলছিলাম এটা বোঝানোর সুবিধার্থে, বাট ডার্ক এনার্জি প্যারামিটারও কিন্তু আমরা সুপারনোভা দিয়ে বের করতে পারি। তো বেসিক্যালি আসলে ওই টিমের ওই কাজগুলো না হলে হয়তো আজকে আমার রিসার্চটা থাকতো না। তো মানে যদি অ্যাকনলেজ করতেই হয় তাহলে ওই কাজটাকে এই মুহূর্তে আমি বলবো যে মানে ওটাই ফাউন্ডেশন নাল ওয়ার্ক অফ মেনি অফ দ্য মানে রিসার্চ দ্যাট ইজ আন্ডারগোয়িং রাইট নাও। আপু, তাহলে আপনার ফেভারিট অ্যাস্ট্রোনমার কি, যারা ওই বিষয়ের উপর কাজ করেছে, ওই সায়েন্টিস্টরা? ওনাদের কাজটার হচ্ছে মানে আমার কাজের ফাউন্ডেশন যদি লেআউট করার কথা বলি, তাহলে ফেভারিট ওয়ার্ডটা আসলে এখানে কাজের ফিল্ডে আমার মনে হয় এখানে আসলে ফেভারিট ওয়ার্ডটা ঠিক যায় না। এখানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের কাজটাকে আসলে অ্যাকনলেজ করা উচিত। আচ্ছা আপু, আপু আপনার ফেভারিট সায়েন্স ফিকশন মুভি কোনটা?
ইন্টারস্টেলার। আপু এটা তো এখন অনেক একটা হাইপড অনেক মুভি, এটা সবাই অনেক ফেভারিট। আপু আমি একটা কোয়েশ্চেন করি আপু, একটু ইমাজিনারি। সাপোজ আপু একটা ইউএফও আসলো এন্ড আপনাকে নিয়ে গেল একটা এক্সো প্ল্যানেটে, সেখানে গিয়ে দেখলেন আপু অনেকগুলা এলিয়েন, তারা পিকনিক করছে। তো আপু আপনি, আপনাকে আগে থেকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল। এখন আপু আপনি ওই পিকনিকে যাওয়ার সময় কোন ডিশটা নিয়ে যাবেন, বাংলাদেশি নাকি আমেরিকান কোনো ডিশ? স্পেসিফাই করে আপু ডিশটার নাম বলুন। এলিয়েনদের জন্য তো আসলে মানে এলিয়েন মানে তো এলিয়েন মানে ডেফিনেটলি আমেরিকান না, এলিয়েন মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো তাদের জন্য বাংলাদেশি ডিশ যেটা, আমেরিকান ডিশ যেটা, সবকিছুই হবে মানে মানে ওদের জন্য এই ডিশটা হবে এলিয়েন। সো আমি অবশ্যই বাংলাদেশি কিছুই নিয়ে যাব। যদি পার্টিকুলারলি বলি যে তাহলে বাংলাদেশের কোনো ট্রেডিশনাল ডিশই হয়তো বা নিয়ে যাব, সেটা হয়তো বা ভাত আর ইলিশ মাছ, যেহেতু এটা খুব মানে একটা ট্রেডিশনাল ফুড বাংলাদেশের। তো আমি মানে আমি এমন কিছুর সাথে ওদেরকে পরিচিত করাতে চাবো যেটা আসলে আমার রুটের সাথে কানেক্টেড। আপু ট্রাস্ট মি, কোয়েশ্চেনটা পড়ার সময় তখন আমার মনে হয়েছিল আমি যদি আপুকে আস্ক করি, আপু অবশ্যই ইলিশ মাছের কথা বলবে, কারণ বাঙালি হলে তো ইলিশ মাছ ইজ আ মাস্ট। আপু এখন হচ্ছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আপু, আপনার জীবনে এমন কোন পার্সন ছিল যে হচ্ছে আপনাকে, আপনি যে সামনের দিকে এগিয়ে গেছেন তার পিছনে ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে, আপনাকে ইন্সপায়ার করেছে, আপনার জন্য একটা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করেছে, এমন কোন পার্সন আপু যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান কারোর প্রতি? উম, প্রথমত আসলে মানে ইন্সপিরেশন যদি বলি যে এই কাজ করার ইন্সপিরেশন, সেটা আসলে আমার ইন্সপিরেশন আমি নিজেই। আমি আসলে চিন্তা করে আমি এই ফিল্ডে আসবো, তখন আমার সামনে ওরকম কোনো লিভিং এক্সাম্পল ছিল না যে আসলে এটা করেছে। তখন আমি মানে সেই ইচ্ছাটা পুরো আমার মানে আমার ভেতর থেকে আসা ইচ্ছাটা। তো তারপরে আমি আস্তে আস্তে জানতে পারি যে আসলে অ্যাস্ট্রোনমিতে আমার আগেও তো বাংলাদেশ থেকে অনেকেই এসেছে, অনেকেই হয়তো ট্রিপলি থেকে এসেছে। তো মানে তখন বেসিক্যালি ওই আপু বা ভাইয়াদেরকে দেখে আমি একটা পাই যে না, এটা আসলে পসিবল। এতদিন তো স্বপ্ন ছিল, বাট এখন আমি যখন দেখতে পাচ্ছি, তো এটা আমার জন্য অবশ্যই একটা মানে মানে আমার শক্তিটাকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়, যখন আমি আসলে মানুষ আসলে দেখে যে অন্য মানুষ এই কাজটা করছে। তো সেরকমও একজন কেউ নাই, অবশ্যই সেরকমও অনেক মানুষ আছে, এবং তাদের সাথেও আমি আন্ডারগ্রেডের সময় থেকে রিচ আউট করি। তো এগেন আমি আসলে স্পেসিফিক কোনো মানুষের নাম মেনশন করতে যাচ্ছি না, আমি যাদের সাথে কন্ট্যাক্ট করেছি, যারা আমাকে না চিনেও আমার মেসেজে রিপ্লাই দিয়েছে বা কোনো হেল্প করেছে, আমি সবার কাছেই কৃতজ্ঞ। আর এটা ছাড়া জাস্ট মানে অ্যাস্ট্রোনমি ফিল্ডের কথা না বললে, এমনিতেও আমাদের প্রতিটা কাজেই আসলে আমাদের অনুপ্রেরণার দরকার হয়। তো এবং আমার মনে হয় যে আমরা লাইফে যেটাই অ্যাচিভ করি, সব থেকে মানে বড় সাপোর্ট প্রত্যেকটা মানুষের অ্যাচিভমেন্টের পিছনেই তার বাবা মা থাকে। তো সেখানে অবশ্যই আমি যাই অ্যাচিভ করি, সেখানে আমার মানে বাবা মার কন্ট্রিবিউশনটা তো আসলে বলে শেষ করা যাবে না। এবং এখন পর্যন্ত এখনো হয়তো বা একটা, যা এটা 2 দিন আগেকার কথা, যে আহ, একটা পেপারে রিভাইজ ভার্সন সাবমিট করেছিলাম, ভেবেছিলাম যে এবার একসেপ্ট হবে, বাট এবারও হয়নি। তো এটা নিয়ে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং এখন পর্যন্ত এই 2 দিন আগ পর্যন্ত আম্মু আমাকে এটা নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে যে না, হয়ে যাবে, কাজ করতে থাকো। সো মানে যদি স্পেসিফিক মানুষের কথা মেনশন করতে হয়, তাহলে তো এটা আব্বু আম্মুর কথাই বলবো। বাট এটা ছাড়াও যারা অ্যাস্ট্রোনমিতে আগে কাজ করেছে, তারা মানে তাদের কাছ থেকে আমি কিছুটা হলেও মোটিভেশন পেয়েছি। হয়তো একদম ইনিশিয়াল মোটিভেশন ছিল না, বাট অবশ্যই এট সাম পয়েন্ট অফ টাইম তাদের কাছ থেকে মোটিভেশন পেয়েছি। এবং শুধু মানে অ্যাস্ট্রোনমি ফিল্ডে যারা কাজ করছে তারা না, যারা হয়তো বা আমার ফিল্ডেই কাজ করছে, তাদেরকেও অনেক মানুষকে হয়তো আমি চিনতাম না। আমি আমার এসওপিটা অনেক মানুষকে দেখানোটা অনেক ইম্পর্টেন্ট। সো তাদেরকেও আমি অনেকে এসওপি দেখাই, যারা হয়তো বা অ্যাস্ট্রোনমি ফিল্ডে না, বা তারাও আমাকে অ্যাস্ট্রোনমি স্পেসিফিক কিন্তু কিছু অ্যাডভাইস দিয়েছিল। সো তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আপু আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব তো শেষ। আপু আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান। প্রথমত আমি আইইইউ কে ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আসলে এটা আমার মানে এই টাইপের কোনো কিছুতে আসলে কেউ ইনভাইট করলে, এটা আমার অনেক বড় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। এবং মানে কেউ কেউ মানে এক একজনের আসলে মানে স্যাটিসফ্যাকশনটা এক এক ভাবে হয়। কেউ কেউ চায় যে আমি অনেক আর্লি এজে লাইফ এস্টাবলিশড হব, এরকম কিছু একটা। বাট আমাকে আসলে মানে আমি যখন দেখি যে আমাকে মানে
কেউ কেউ হয়তো মানে এখানে আসলে আমাকে যারা ইনভাইট করেছে তারা কেউই আমাকে ব্যক্তিগতভাবে চিনতো না। সো আমাকে এবং বা আমার কাজ যে অনেক ভালো হয়েছে সেই জন্য ইনভাইট করেছে সেটাও না, বেসিক্যালি আমার কেরিয়ার পাথ বা আমার ডিসিশনটার জন্যই আসলে এখানে আমাকে ইনভাইট করা। তো এরকম কেউ মানে যখন আমাকে ইনভাইট করে যারা আমাকে হয়তো ওভাবে চেনে না, বাট মানে দে অ্যাপ্রিশিয়েট মাই ডিসিশন, এটা আমার অনেক বড় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর যারা এতক্ষণ এখানে যুক্ত ছিল, যারা আমাদের কথা শুনেছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো অনেক ইনসাইটফুল। অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো বা ঠিকভাবে দিতে পারিনি, হয়তো বা মানে গুছিয়ে বলতে পারিনি, মাথায় হয়তো বা ছিল না যে কখন যে কিভাবে কি হয় আসলে অর্গানাইজ করে মানে বলা যায়। বাট যাই হোক, আমার আসলে যতটুকু মনে ছিল সেভাবে বলার চেষ্টা করেছি। কারোর যদি এরপর কোনো মানে কোয়েশ্চেন থাকে আমাকে রিচ আউট করতে পারে, সেটা ইমেইলে হোক বা যেভাবেই হোক। আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কেউ আসলে কিছু জানতে চাইলে আই অলওয়েজ ট্রাই টু হেল্প আউট। বা আমার কেউ যদি মানে ওয়ান টু ওয়ান কোনো মিটিং আমার সাথে করতে চায়, কোনো স্পেসিফিক জিনিস জানতে চায়, অবশ্যই পডকাস্টে সব কথা তো বলা সম্ভব হয়নি, বা বা মানে ব্যক্তি বিশেষে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকতে পারে। তো সেই সব ক্ষেত্রে যদি কেউ আমাকে রিচ আউট করতে পারে, আইল বি হ্যাপি টু হেল্প। আচ্ছা, তো আপু আপনাকে আমরা আমাদের যেটা প্রশ্ন আছে আমরা আপু আপনাকে ব্যক্তিগতভাবে রিচ আউট করবো ইমেইলের মাধ্যমে। মুনজারিন আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদেরকে একটু সময় বের করে দেওয়ার জন্য। আমরা খুবই গ্রেটফুল আপু, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আপু আমরা এখানে শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। সামনে দেখা হবে অন্য কোনো সেশন বা পডকাস্টে আপু। অবশ্যই, ইনশাল্লাহ। আমরা নক বাংলাদেশ, আমরা বাংলাদেশে অ্যাস্ট্রোনমি আউটরিচ নিয়ে কাজ করে থাকি। তারপর অবশ্যই অবশ্যই দেখা হবে আপু কোনো একটা সেশন বা পডকাস্টে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।